আমি সব থেকে বেশি ফেস করেছি। মানে কোনো একটা ডেটা সঠিকভাবে সেটাকে নোট করা হয়নি। যেমন করোনার ক্ষেত্রে সবাই হলো, দেখলাম আমরা ব্যাপারটা। তো মেনলি ওই ওই সমস্যাটা ফেস করতে হয়। আর কিছু ডেটা আছে যেমন যেগুলো বেরিয়ে যাবে 2000 বছরের পেছনে, সেইগুলো ভেরিফাই করার কোনো বড় মানে বড় ইভেন্ট, যেমন জিওলজিক্যাল ইভেন্ট, আর্থকোয়েক, ফ্লাড, বড় বড় জিওলজিক্যাল চেঞ্জ যেটা হয়, কোনো কোনো জায়গা শুকিয়ে মরুভূমি হয়ে যায়, আবার কোনো কোনো মরুভূমি জল পেয়ে হয়ে যায়, এটা হাওয়ার মুভমেন্টের জন্য হয়, ঠিক আছে? এগুলো ভেরিফাই করার সেরকম কোনো জায়গা আমি পাইনি 2000 বছর আগে। তো এই ব্যাপারগুলো একটু প্রবলেম। আর কিছু কিছু জিনিস আছে, যেমন আপনারা যখন অ্যানালিসিস করবেন আপনারা দেখতে পাবেন যে আহ, খুব খুব ইজিলি ব্যাপারগুলো বার করতে পারবেন যে 2044 সালে মার্কেটে টপ লাগবে, 2097 সালে মার্কেটে টপ লাগবে। তো 2097 সালে যখন মার্কেটে টপ লাগবে আমি তো থাকবো না, তো সেক্ষেত্রে সেই জায়গাটাকে আহ, বার করা বা অ্যানালিসিস করা বা সেটাকে পাবলিকের সামনে তুলে ধরা আমার মনে হয় না যে এটা কোনো কাজের, যে এটাতে মানুষের কোনো হেল্প হতে পারে। যেটা ঢাক ঢোল অনেক পিটতে পারে কিন্তু এটাতে মানুষের কোনো হেল্প হয় না। তো আমি এখানেতে বেসিক যেটা শেখাতে চাই, প্রথমে সবাই একটা বে- কিছু একটা অঙ্ক যেন এখান থেকে প্রত্যেক মাসে দিনের মানে মাসের শেষে বাড়িতে নিয়ে আসতে পারে, ঘরে নিয়ে আসতে পারে। তার জন্য যে বেসিক জিনিসপত্রগুলো একদম লাগে, একদম কি পয়েন্টগুলো, সেগুলো দিয়ে বেসিক যদি একটা ইনকাম তুমি মাসের শেষে আনতে পারো, তো 30%, আমি বলছি মিনিমাম, আমি মিনিমাম ধরছি যে 20%, 30%। জেনারেলি স্টক মার্কেট থেকে যারা আসে তারা ডবল ট্রিপল এসব এক্সপেকটেশন রাখে। এক সেকেন্ড, আমার হোয়াটসঅ্যাপে কেউ, ওকে, লিঙ্কের কিছু একটা ইস্যু হয়েছে, এক সেকেন্ড। কি রেজিস্ট্রেশন করা ছিল? হ্যালো, আইসিটি ট্রেডারে কি রেজিস্ট্রেশন করা ছিল? ইয়েস স্যার, ইয়েস স্যার। ওকে 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 ওকে, আমি তোমাকে আইডেন্টিফাই করতে পারিনি, যাই হোক। তো ঠিক আছে, সবাই মোটামুটি চলে এসেছেন, শুরু করা যাক। আহ, আমি প্রথমে শেয়ার স্ক্রিন করে নিই। ওকে, তো আমি যেটা চাই এখান থেকে যাতে একটা ফিক্স রেট অফ ইনকাম আসে। ফার্স্ট হচ্ছে, কারোর যদি 1000 টাকা থাকে, আমি 1000 টাকা থেকেই ধরছি, 1000 টাকা, 10,000 টাকা, 1,00,000 টাকা, 1 কোটি টাকা, যত খুশি টাকা আপনার কাছে থাকতে পারে, 100 কোটি টাকা, 1,000 কোটি টাকা। তো প্রথম আমাদের যেটা প্রশ্ন হচ্ছে যে স্টক মার্কেটেই কেন, মানে ট্রেডিংই কেন? আরো তো 101টা অনেক রকম রাস্তা রয়েছে এখানে। ট্রেডিং আর স্টক মার্কেট, স্টক মার্কেট বলার থেকে আমি বলবো এটাকে ট্রেডিং একটা প্রফেশন। ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং এর মতো ট্রেডিং, যেটা আমাদের ভাষায় বৈশ্য বলা হয়। বৈশ্য মানে হচ্ছে ব্যবসায়ী, সেটা হচ্ছে এই ট্রেডারদের মধ্যে পড়ে। সেটা আপনি ধান, চাল, গম, আটা, গুডস, সাপ্লাইজ, যে কোনো জিনিস হতে পারে, আলু, পটল, উচ্ছে, বেগুন, ঠিক সবের বাজার আছে, সবের দাম ওঠে, সবের দাম নামে। তো আমরা সবাই এখানে যেটা করছি সেটা হচ্ছে ট্রেডিং করছি। সেটারই একটা ডিজিটালাইজেশন করা হয়েছে। পুরো প্রসেসটা ডিজিটালাইজেশন শুরু হয়েছে আজ থেকে 30 বছর আগে, মোটামুটি ভাবে শুরু হয়েছে। তারও আগে রিং এতেই এই ব্যাপারগুলো ঘটতো, মানে কাগজ, পেন অ্যান্ড অল। আমি যখন অ্যাকাউন্ট খুলেছি তখন আমাকে টোটাল 29টা সাইন করতে হয়েছিল। তো সেসব সেসব দিন গেছে। তো এবার এখানেতে এক্সপেকটেশন যেটা, আমরা টপিকে যাব তার আগে আমি যেটা বলে নিই, এক্সপেকটেশন যেটা এখানেতে সময়ের সাথেই একমাত্র পয়সা বাড়ে, তার উপর যেটা ম্যাটার করে সব থেকে বেশি সেটা হচ্ছে আমাদের নেওয়ার ডিসিশন গুলো। আমরা যেরকম যেরকম সিদ্ধান্ত নিই সেই অনুযায়ী আমাদেরকে জীবন দেয় বা হোয়াট এভার হয়। এবার তাহলে আহ, শুরু করা যাক। আমরা আমরা এখানে বেস, আমাদের গোল হচ্ছে একজন যে এই ব্যাপারগুলো শিখবে সে যেন একটা ফিক্স রেট অফ ইনকাম, সেটা 5% হোক, 10% হোক, 20% হোক, যেমন একজন ব্যাটসম্যান ব্যাট করতে শেখে সেরকমই এখানেও তাই আস্তে আস্তে ব্যাপারগুলোকে, স্কিলগুলোকে শিখে সেগুলোকে মার্কেটেতে ইউজ করতে হয়।
যতক্ষণ না এবার এই স্কিলের ব্যাপারটা, হ্যাঁ এখানেতে হয়তো 10 জন লোক আছে, আজকে কেউ ওই ব্যাপারগুলো শিখে আমাকে সারপাস করে আমার থেকে ভালো পারফরমেন্স আনতেই পারে। এটা ট্রেডার টু ট্রেডার ভ্যারি করে, পারফর্মার টু পারফর্মার ভ্যারি করে। যেমন ক্রিকেটে বিরাট কোহলির একটা স্পট আছে, রোহিত শর্মার একটা স্পট আছে, আবার যুজবেন্দ্র চাহেলেরও একটা স্পট আছে। সবাই নিজের নিজের জায়গায় খেলে, ঠিক সেরকম এখানেও মার্কেটে বিভিন্ন স্টক আছে, কমোডিটি আছে, যেখানেতে ভাইব্রেশন কিছু লোকের ম্যাচ করবে, কিছু লোকের করবে না। এটা ডাব্লিউডি জ্ঞান যখন আমরা পড়বো এর পরে, তখন আমরা গিয়ে ব্যাপারটা চেক করব, পরে আমরা এটা বার করবো যে কোনটা আমার সাথে যাবে কোনটা যাবে না। কিন্তু ডাব্লিউডি জ্ঞান কি করতো, ফার্স্ট 3টে ট্রেড নিত, 3টে ট্রেডের মধ্যে মোটামুটি ওর ফার্স্ট 2টো ট্রেড যদি প্রফিট প্রফিট, একটা কস্ট টু কস্ট বা লস যায়, ওই ট্রেডটা মোটামুটি তোমার সাথে ভাইব্রেশনে ম্যাচ করছে। এটা হচ্ছে বেসিক এক হিসেবে ধরার একটা উপায়, স্টক হোক কমোডিটি হোক যাই হোক, ঠিক। এবার জ্ঞান একটা বলেছিল, আমার এখনো আমি পড়েছিলাম একটা বইয়েতে, মনে হয় ওয়ার্ল্ড স্ট্রিট স্টক সিলেক্টর, ওখানে তো উনি বলছেন মেক্সিকো পেট্রোলিয়াম বলে একটা স্টক আছে, মেক্সিকান পেট্রোলিয়াম বলে একটা স্টক ছিল তখনকার ওর সময় যখন ও ট্রেড করছে। ও বলছে যে মেক্সিকান পেট্রোলিয়ামেতে আমি অ্যানালিসিস প্রপারলি চাই করি চাই না করি, আমি শুধু গাট ফিলিং দিয়ে বুঝতে পারি বা খুব পাতি অ্যানালিসিস দিয়ে বুঝতে পারি এই স্টকটা কখন উপরে যেতে চলেছে কখন নামতে চলেছে, আমি এখান থেকে 90% টাইম নির্ঝঞ্ঝাটে পয়সা কামাই। কিন্তু এমন কিছু কিছু স্টক আছে, এক্সাক্ট আমার এখন নাম মনে নেই, বাট ওখানে ওয়াল স্ট্রিট স্টক সিলেক্টরে আছে, তো যেগুলো থেকে উনি কখনো প্রফিটই করতে পারেননি। চাই উনি যতই অ্যানালিসিস করে নিয়েছেন যাই করে নিয়েছেন, কিছু না কিছু ভুল হয়েছে অ্যানালিসিস করতে গিয়ে, সিস্টেম ধরতে গিয়ে, ভাইব্রেশন বুঝতে গিয়ে, ঠিক আছে। তো এই ব্যাপারটা মাথায় রেখে আমরা সবাই ট্রেডিং এ কোথায় কে ট্রেড করব সেটা চয়েস করব। ওকে, ওর ওর গোল্ড, কারোর গোল্ডের সাথে ভাইব্রেশন ম্যাচ যাচ্ছে মানে যে আমারও গোল্ডের সাথে, ম্যাক্সিমাম গোল্ডের সাথে সবার ভাইব্রেশনই ম্যাচ যায়, টুকটাক ভালোই ম্যাচ যায়, কারো কেউ ফিজিক্যালিতে ভালো যায় কেউ ট্রেড করে ভালো করে, বাট ওভারঅল সবার সাথে গোল্ডের ম্যাচ মোটামুটি মিক্স একটা রেট অফ প্রফিট দেয়। বাট বাকি কারো নিফটি, কারো ব্যাংক নিফটি, কারোর ফিন নিফটি, বা কারোর রিলায়েন্সের স্টক ভালো লাগছে, কারোর এইচডিএফসি, এরকম হতেই পারে। বোঝা গেল? তো আমরা ফার্স্ট যেটা চয়েস করার চেষ্টা করবো এখানে, সেটা হচ্ছে আমাদের ভাইব্রেশনের সাথে ম্যাচ করে আমরা বুঝতে পারছি এরকম একটা জায়গায় গিয়ে আমরা ট্রেড নেওয়া শুরু করবো, অ্যানালিসিস করাও শুরু করব। এটা সবাই নিজের নিজের ইন্ডিভিজুয়াল চয়েস। তো আমি এখানে উদাহরণ দেওয়ার জন্য কিছু স্টক, কিছু কমোডিটি বা এতে কিছু ন্যাচারাল রুল আছে সেগুলোকে দেখাবো, যে তুমি যে স্টকই নাও, যে কমোডিটি নাও, যাই নাও, সেই পৃথিবীর বাইরে নয়, তো তাকে এই পৃথিবীর নিয়মগুলো মেনে চলতে হয়। তো সেরকমই কিছু কিছু পৃথিবীর নিয়ম আছে যেগুলো আমি বলবো না যে আমি নিজে আবিষ্কার করেছি, ডাব্লিউডি জ্ঞানও করেননি, উনিও শিখেছিলেন তার আগের লোকের কাছ থেকে, তার আগের লোক শিখেছে তার আগের লোকের কাছ থেকে, এইভাবে জেনারেশন টু জেনারেশন এই ব্যাপারগুলো পাস করা হয়। তো যতটা যোগ্য কেউ হয়ে উঠতে পারে তাকে ততটাই নলেজ দেওয়া হয় বা তাকে ততটাই রিলায়েবিলিটি দেওয়া হয়। সে এই সব কিছু শিখে কি করবে, আমরা আমাদের জীবনে ওয়েলথ বা পয়সা রোজগারের পেছনে অনেকটা সময় কাটাই, তাতে আমাদের পরিবারের সমস্যা সৃষ্টি হয়ে যায়, কিন্তু আমাদের তাও ওয়েলথের পেছনেই ছুটে যেতে হয়। আমাদের সেক্ষেত্রে কিচ্ছু করার থাকে না। আশা করি যারা রোজগার করার মানুষজন আছেন তারা বুঝতে পারছেন। তো আহ, কিচ্ছু করার নেই, মানে তোমাদের যারা প্যারেন্টসদের দেখবে থাকবে তারাও এটা ব্যাপারটা বুঝতে পারবে যে বাবারা কতটা স্যাক্রিফাইস করছে না। তো এই ব্যাপারটা আমাদেরকে ট্রেডিং, আমরা যদি আমাদের ব্রেন ইউজ করি, আমরা যদি এই ব্যাপারগুলোকে ইউজ করতে পারি, সাইডে আমাদেরকে সময়ের সাথে টাইমটাকে যে মানে কি বলবো, উম, সময়ের সাথে টাইমকে, এটা বাংলা শব্দ হবে, ব্যবহার করা, রাইট, ইউটিলাইজ বা ব্যবহার করা। যদি ব্যবহার করা যায় তাহলে ব্যাপারটা কিভাবে আমাদের জীবনে এফেক্ট আনবে দেখো। তুমি চাকরি করো, ঠিক আছে, কেউ একজন এক্স এক্স চাকরি করে বা রাম চাকরি করে, আর শ্যাম কি করলো, সে চাকরি করতে তো পারলো না, তার চাকরি হলো না, তো সে 1 লাখ টাকা নিয়ে যে কোনো ভাবে 1 লাখ টাকা জোগাড় করে, বা একটা এক্স অ্যামাউন্ট অফ ইউনিট, আমি এখানে একই সবসময় ধরছি, লাখ হতে পারে, হাজার হতে পারে, 100 হতে পারে, এটা সময়ের সাথে আস্তে আস্তে বেড়ে বেড়ে ওই জায়গাটায় পৌঁছে যাবে। এটা শুধু সময় থেকে দূরে আছে, 1,000, 10,000 থেকে শুধু একটু সময়ের দূরত্বে আছে, আর ওই মানুষটা যার কাছে আছে তার সিদ্ধান্তের দূরত্ব। বোঝা গেল? যার সিদ্ধান্ত ঠিকঠাক হবে সে 1,000-কে 10,000 করতে পারবে, 10,000-কে 1 লাখ, 1 লাখকে 10, 10-কে 1 কোটি, এটা সম্পূর্ণ সিদ্ধান্তের উপর বেস করে।
তো যেটা ব্যাপারটা হলো, তো শুরু করলো। তো এদিকে কেউ যদি ফিজিক্যাল কাজ করছে, ও টুকটাক অন্য লোকের কাছে টুকটাক ছোটখাটো কাজ করছে, আর ওর 1 লাখ টাকা দিয়ে ও কি করলো, সোনা কিনে রাখলো। শুধু সোনা কিনে রাখার কথা বলছি কারণ এখন থেকে আমি জানি যে এখন যদি কেউ সোনা কেনে, সে 10 বছর অবধি তার সোনায় লস হবে না। এর জন্য এটা আমার সেফ সবাইকে আমি বলি এখন সোনা কিনতে। আগেও বলেছি, 5 বছর আগে থেকে আমি লোককে বলছি যে সোনা কেনার কথা। তো সোনা কিনে রাখলো। তো এবার সে এদিকে টুকটাক কিছু একটা মাইনে ছোটখাটো কাজ করছে, যে চাকরি করছে সেও গিয়ে এবার দুজনেই সংসার পাদরে। অবভিয়াসলি বিয়ে হবে। তারপর বিয়ে করে ও যে চাকরি করছে তার মাইনে ফিক্স রইলো 1 লাখ টাকা, সে প্রত্যেক মাসে পাচ্ছে। আর এই ব্যবসা শুরু করেছিল 1 লাখ টাকা দিয়ে। ঠিক আছে, দুজনেই সেম জায়গায় আছে, বরঞ্চ ও বেটার পজিশন আছে, ও মাইনে পাচ্ছে। ওখানে ও কাজ করছে 8 থেকে 9 ঘন্টা, বা আমি ধরে নিচ্ছি সেফ সাইড 8 ঘন্টা। ঠিক আছে, সেফ সাইড 8 ঘন্টা প্রতিদিনও কাজ করছে, সেফ সাইড 8 ঘন্টা ডিউটি করছে, সপ্তাহে 5 দিন। আর তারপরে গিয়ে এখানেতে ওর লাইফ চলতে শুরু করলো। ও প্রত্যেক মাসে রোজগার করছে 1 লাখ টাকা করে, যেখান থেকে ও ট্যাক্সে কাটা যাচ্ছে 30,000 টাকা। এই সরি, ও ট্যাক্সে কাটা যাচ্ছে 18,000 টাকা। কারণ এক তো ও ট্যাক্স দিচ্ছে নিজের ইনকামের ওপর, প্লাস ও ট্যাক্স দিচ্ছে নিজের গুডস বাইং এর ওপর। তো সেক্ষেত্রে আমি সেফ ধরে নিচ্ছি 20%, যাতে আমাদের হিসাবে সুবিধা হয়। তো ও পাচ্ছে 80,000 টাকা। এদের দুজনের হিসাবটাকে, এই 1 লাখ টাকা গোল্ডে ইনভেস্ট করে বসে আছে আর ও মাইনে পেয়ে যাচ্ছে। আর এদিকেও সে নিজে কোনো রকমের সংসার চালাচ্ছে। ওকে, এর হাতে কোনো এক্সট্রা মানি নেই, যেটাকে বলে ইনফ্লেটেড মানি। কিছু লোকের হাতে এই ব্যাপারটা এখন দেখবে পৌঁছে গেছে, হাটে হঠাৎ করে পয়সা চলে এসেছে। তো পয়সার অ্যাকচুয়াল ভ্যালু নেই, পয়সার কোনো অস্তিত্বই নেই। তো এখন যখন এরা দুজন শুরু করবে, এ ক্যাশেতে পয়সা জমাচ্ছে বা যা কিছু করছে, সবার আগে গিয়ে যার কাছে ক্যাপিটাল আছে সে সেই ক্যাপিটাল দিয়ে ফার্স্টে করে যেটা বিয়ে, তারপরে করে বাড়ি। আমাদের বেসিক জেনারেল সেটআপ বলছি আমি, ওয়েস্ট বেঙ্গল বা ইন্ডিয়া। ওকে, আমি মারোয়াড়িদেরকে দেখেছি, তারা অনেক ডিফারেন্ট লিভিং করে, বাট আমাদের এটা বেসিক জেনারেল সেটআপ। বাড়ি, তুমি তোমার হয় বাবার বাড়িতে আছো, নয় তুমি পরে গিয়ে বাড়ি বানাবে। এই দুটো যে কোনো একটা প্যাটার্নে তুমি আছো। শুরু হয়ে গেল। তো এই র্যাট রেস চলছে এখন। এবার র্যাট রেসে কোথাও কোথাও কেউ এগিয়ে আছে, কেউ কারোর বাবা এগিয়ে আছে তার জন্য সে এগিয়ে আছে, কারোর একটু পিছিয়ে আছে, বাট ওভারঅল আমরা সবাই পশ্চিমবাংলায় আছি, মানে আমাদের সবার ডেস্টিনি সেম অলমোস্ট। এবার শুরু হচ্ছে যখন এর যে 1 লাখ টাকা সোনা কিনেছিল, ধরে নিচ্ছি আমি 2020 সালে কিনেছি 1 লাখ টাকা সোনা, তখন বেস প্রাইস ছিল 40,000 টাকা। এবার যখন সোনাটাও কিনে রেখেছে, সোনার দাম বাড়ার এগেনস্টে কোনো ট্যাক্স লাগে না। ঠিক আছে, তো 40,000 টাকায় ও 2 ইউনিট সোনা কিনতে পারবে, আর 2.5 ইউনিট মতো 1 লাখ টাকায়। এবার ওই 2.5 ইউনিট সোনার এখন বর্তমান মূল্য দাঁড়াচ্ছে আমাদের কাছে, আমরা যদি ক্যালকুলেট করি, 2.5, আচ্ছা 40 হয়েছে আমাদের 1 লাখ টাকা divided by 40। বালের বক্তব্য মার। Sorry, 2.5 ইউনিট, হিসাবে গন্ডগোল হচ্ছে। হ্যাঁ, আমাদের কাছে হচ্ছে 2.5 ইউনিট সোনা। ঠিক আছে, এটার দাম কতটা বেড়েছে, এখন সোনার দাম হয়েছে 1 লাখ টাকা। হ্যাঁ, তো 6.5 লাখ টাকা, ঠিকই তো আছে। 1 লাখ, 2 লাখ, 3.5 লাখ, ছাড়ো না, কাটো। আচ্ছা ঠিক আছে, এই হিসাবটা আমরা পরে যাচ্ছি। কেউ কি শুরু করি আমরা এখান থেকে। আচ্ছা, আমি যে এতক্ষণ ধরে বকছিলাম তার কারণ হচ্ছে ওই প্রথম কোয়েশ্চেন যেটা ছিল, হোয়াট ইজ স্টক মার্কেট। ঠিক, এখন এখানেতে একটা স্টক মার্কেটের হিন্ট দেখাই। আমি সোনার দামের ব্যাপারে বলছিলাম, সোনার ইনফ্লেশনের ব্যাপারে। আহ, এবার দেখাই স্টক মার্কেটে ইনফ্লেশন কি করে হয়। এখানে আমরা নিয়ে নিচ্ছি 1912 সালের ডেটা, 1250। ঠিক আছে, এখানে রয়েছে 1250 সাল, মানে আফটার ক্রাইস্ট। আর এখানে রয়েছে আমাদের কারেন্ট মার্কেট সিচুয়েশন 2000 সাল, 2000 সালের কারেন্ট যে সিচুয়েশন রয়েছে। ওকে, এখানেতে একটা জিনিস পরিষ্কার দেখো, শুরু হয়েছে, আমরা প্রথম শুরু করছি এখানে
2015 সালের যত যত রকমের ক্র্যাশ হয়েছে, নোটেড ক্র্যাশ, ব্যাংক আর গভর্নমেন্ট নোট করেছে, তত রকমের ব্যাংকার ক্র্যাশ এখানে নোট করা আছে। ওকে, প্রথম আমাদের কাছে 2018 সালের করোনা আছে, 18-19 সালের যে বাবলটা ফুলেছিল, যেটা 15 থেকে শুরু হয়েছিল, সেটা 20 সালের করোনাতে ক্র্যাশ করেছে, সেটা সবাই দেখেছো। তারপরে তোমরা সবাই মার্কেটে ঢুকেছো, সবাই তোমরা মার্কেটে অ্যানালিসিস করছো, তো ওটা তোমরা দেখেছো। এর আগের যে যে ক্র্যাশ গুলো হয়েছে, মোটামুটি 2015 সাল এন্ড অফ ফেডারেল রিজার্ভেশন, 2011 সালে ইউএস ডেপ সিলিং, আচ্ছা 2008 সাল, 2001 সাল, 98, 94, 90 এইভাবে চলতে গেছে। আমরা যদি একটা সার্টেন প্যাটার্ন ফলো করি, এখানে আমরা দেখতে পাবো প্রত্যেকটা ক্র্যাশের মধ্যে মিনিমাম 2 থেকে 3 বছরের একটা করে গ্যাপ রয়েছে। এখানে কিছু কিছু ডেটা অ্যাড করা আছে, যেমন 2001 সালের কোলাপস অ্যাড করা আছে, 2004 সালের লো অ্যাড করা নেই, তো 2004 সালটিকে ওরা বাদ দিয়েছে। 2012 সালে বটম এসেছিল, ওটা ওরা 11 সালে অ্যাড করেছে। 15 সালে, 16 সালে বটম এসেছিল, ওটা ওরা অ্যাড করেছে। ঠিক আছে, এখানে দাদা তো এক লেখা মিনিট আছে। ডিস্টার্ব করছি দাদা। তো তুমি হ্যাঁ, বলছিলে কাউকে রেকর্ড করতে, এটা তো কেউ কি করছে? ওই জন্য আমি তোমাকে ওর কথাটা বলার জন্য। আমি রেকর্ড রনি, করছি। আচ্ছা আচ্ছা, ঠিক ওকে আছে। হুম। ওকে। তো এখানে যে ক্র্যাশ গুলো হয়েছিল সেগুলোর মধ্যে এইগুলো দেখানোর পেছনে কারণ হচ্ছে যে একটা মার্কেটে সবসময় বাবল চলে, যে মার্কেট শুধু ওপরে যায়। তোমরা যে কারণে মার্কেটে এসেছিলে, পয়সা ডবল করতে, ট্রিপল করতে, 4 গুণ করতে, আর না জানি কি কি করতে, লটারি। তো এই বাবল গুলো দেখানোর পেছনে একটাই কারণ হচ্ছে যে মার্কেটে এই ক্র্যাশটা সবসময় লেগে থাকে, টাইম টু টাইম আসতেই থাকে। কেউ যদি এইটা ভেবে মার্কেটে আসে যে মার্কেটে আসবো, টাকা ডবল হয়ে যাবে, ট্রিপল হয়ে যাবে, তাহলে সে প্রচুর বড় বাবলে আছে। ঠিক, তার জন্য অন্য মেন্টর দরকার। এবার এটা হয়ে গেল। এটা এটা যদি শেয়ার করতে হয় তাহলে আমি দেখে পাঠিয়ে দেবো পার্সোনালি। এবারে আসা যাক ল অফ ভাইব্রেশনে। আচ্ছা, এখানেতে এবার দেখা যাক যে আমরা স্টক মার্কেটকে মেন্টালি কিভাবে অ্যাপ্রোচ করব। আমি এতক্ষণ যেটা বলছিলাম, সোনার দাম বেড়ে যাওয়ার কথা, 4 বছরে 40,000 থেকে 1 লাখ টাকা হয়ে যাওয়া। আর এখানে 1 লাখ টাকার 40, 40 দুগুণ 80, আড়াই গুণ, মানে দুই, আড়াই লাখ টাকা হয়ে যাবে। ঠিক আছে, তো এই যে 2.5 লাখ টাকা হবে 1 লাখ টাকা, এটার পেছনে তুমি কোনো কাজ করছো না, তুমি কিনে জাস্ট ফেলে রেখে দিয়েছো 1 লাখ টাকা, রাইট? যখন তুমি কিনে ফেলে রেখে দিয়েছো, তুমি কাজ করার জন্য সারাটা দিন, সারাটা জীবন ফাঁকা পাচ্ছ, ওই শুধু তোমার সোনা ইনফ্লেশন রেটে বাড়ছে। এই সেম জিনিসটা বাড়ে স্টক মার্কেটেও। ফার্স্ট যেটা হয় সেটা হচ্ছে যে স্টক মার্কেটেতে ছোট ছোট বড় বড় সাইকেল চলে। কেন এই ফটোটা খুলছে না একটু? তো ফার্স্ট ডাব্লিউডি জ্ঞানের ব্যাপারে যখন আমি পড়াশোনা শুরু করি, আমি তো দেখি যে মার্কেটেতে প্রথম ঢোকার পর সবাই বলছে যে মার্কেটে এটা কেনো, এটা কেনো, এটা বেচো, এটা করো, এটা করো। সেরকম আমিও করলাম, এটা কিনলাম, ওটা বেচলাম। 2015 সালের কথা বলছি, এটা কিনলাম, ওটা বেচলাম, সবকিছু করলাম। করে দেখলাম যে আমার কিছু হচ্ছে না, আমার শুধু টাকা নষ্ট হচ্ছে, লস হচ্ছে। পয়সা দিয়ে অ্যাডভাইজারি বলে, সেগুলো করে দেখে নিয়েছি, সবেতেই সেমই হচ্ছে, কোনো প্রফিটের নামগন্ধ নেই। জাস্ট টাকাগুলো ড্রেন হচ্ছিল, মানে অলমোস্ট এইভাবে আমি 3 লাখ টাকা ড্রেন করি। তারপরে আমি অ্যাকচুয়ালি পড়াশোনা শুরু করেছিলাম, দিয়ে আমি শুরু করলাম যে এরকম কারা মার্কেটে ফার্স্ট যারা আছে, তারা তুমি চেক করবে যে কারা সাকসেসফুল হয়েছিল, রাইট? তো ফার্স্ট আমি যখন চেক করেছিলাম যে কেউ একজন কারা কারা সাকসেসফুল হয়েছে, আমি চেক করলাম যে লাস্ট হিস্ট্রিতে এরকম বহু লোক সাকসেসফুল হয়েছে। তারা যারাই সাকসেসফুল হয়েছে, এক তো তারা এই ব্যাপারগুলো বলে গেছে, ল অফ ভাইব্রেশন, হারমোনিক আর রিদম। যারা সাকসেসফুল হয়েছে তারা এই সব কথাগুলো বলে গেছে। এরপর দেখলাম যে আমি ফার্স্ট একজন ছিল কেউ, যে এরকম 27 সালে একটা বই লিখেছিল, যেটা 26-27 সালে একটা বই লিখেছিল, যেটা থ্রু আউট 32 অব্দি পুরো একটা মার্কেটের ফোরকাস্ট ছিল। এবং সেই ফোরকাস্টটা হাই লো এক্সাক্ট টু দ্য +-1-2 ডেজ ম্যাচ করে গেছে। এবং সেটা আমি নিজে পরে বার করব, মার্কেটের সাথে মেলাবো, সেসব পরের কথা হবে, কিন্তু এরকম মিলেছে। তো আমি অবভিয়াসলি ইন্টারেস্ট লাগে, তার ব্যাপারে পড়াশোনা শুরু করি। তো সেখানে গিয়ে পড়তে গিয়ে দেখলাম তাকে বেচে বহু মানুষ খাচ্ছে। কিরকম ভাবে খাচ্ছে তাকে বেচে? তার থেকে ছোট 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 বিভিন্ন রকমের, সে একটা পুরো থ্রু আউট অ্যানালিসিস ইউজ করতো, একটা স্টক চার্ট বা কমোডিটিকে অ্যানালিসিস করতে। সেখান থেকে কিছু একটা বার করে নিয়ে সেটা থেকে একটা আলাদা কিছু বানিয়ে দিয়েছে। সেখান থেকে হয়তো যেমন ফিবোনাকির ওই রেশিওটা আমরা শুধুমাত্র ইউজ করি আমরা রেশিও মাপার জন্য, এটা আমরা ম্যাথামেটিক্যালিও ইউজ করতে পারি। কিন্তু একটা সুন্দর দেখার মতো ফিবোনাকি বানিয়ে সেটাকে 0-1 করে খুব ইউজফুল বানিয়ে মার্কেটে দেখানো হয়েছে। বাট ওভারঅল ওগুলো একটা রেশিও আর রেঞ্জ।
আর কিচ্ছু না। আমরা জাস্ট ওটা মাপতে ব্যবহার করি স্কেলিং এর জন্য, নাকি ওটা বলে দেয় যে মার্কেট উপরে যাবে বা নিচে যাবে। বোঝা গেল? তো ফার্স্ট যখন আমি এই ব্যাপারে পড়াশোনা শুরু করি, তো এখানেতে লেখা আছে ডাব্লিউ ল অফ ভাইব্রেশন এনাবল্ড মি অ্যাকিউরেটলি ডিটারমাইন দ্য এক্স্যাক্ট পয়েন্ট। মানে ডাব্লিউ ডিকেন বলছেন যে ল অফ ভাইব্রেশন এটা আমাকে অ্যাকিউরেট এক্স্যাক্ট পয়েন্ট, একটা পয়েন্ট টু হুইচ স্টক অর কমোডিটি শুড রাইজ অ্যান্ড ফল উইদিন এ গিভেন টাইম। মানে ডাব্লিউ ডিকেন বলছে যে একটা গিভেন টাইম কথাটা কতটা ইম্পর্টেন্ট লাস্ট আমি বলে দিচ্ছি। ওকে যদি একটা গিভেন টাইম দেওয়া হয় যে এতটা রেঞ্জের মধ্যে, এত দিনের মধ্যে বা এত কিছুর মধ্যে, তাহলে ও বলে দিতে পারবে এক্স্যাক্ট ডিটারমাইন পয়েন্ট কোনটা হতে পারে স্টক, ওই কোন একটা স্টক বা কমোডিটির জন্য। ঠিক বোঝাতে পারলাম? তো তারপরে এখানে গ্রিন মার্ক করা আছে দ্য ল অফ ভাইব্রেশন অ্যাকচুয়ালি, and what do you want? হ্যাঁ, ল অফ ভাইব্রেশন ইজ দ্য ফান্ডামেন্টাল ল upon which wireless telephone, telegraphy, phonography are based on. আচ্ছা, ওয়্যারলেস টেলিফোন, টেলিগ্রাফি, ফোনোগ্রাফস এগুলো কিভাবে চলে, কারোর কোনো আইডিয়া আছে? কেউ যদি আইডিয়া থাকে একটু বলবে। Transmission, wireless ট্রান্সমিশন, transmission. ওয়্যারলেস ট্রান্সমিশন। আচ্ছা, It's basically ট্রান্সমিশনটা কিসের vibration, মাধ্যমে হয় বলতে পারবে? ওয়েভ vibration, নাকি ইলেকট্রিসিটি? wave. ওয়েভ, রাইট। মানে বাতাসেতে কোনো একটা কম্পাঙ্কে কিছু একটা ঘটছে, সেটাকে ক্যাচ করা হচ্ছে আবার এই সাইড থেকে, তবে সেই পুরো ট্রান্সমিশনটা ঘটছে, রাইট? তাহলে বাতাসে ওয়্যারলেসের যে এগুলো ঘুরে বেড়াচ্ছে, সেগুলো কি ফর্মে ঘুরে বেড়াচ্ছে? ওয়েভ ফর্মে, রাইট? ওকে রাইট রাইট। ওকে, চলো। তো আমরা এখানে ওয়েভ থিওরি নিয়ে কাজ করব। আর কেন আমার স্ক্রিনটা নিচে নামছে এইভাবে, সেটা আমাকে কেউ বলবে? এটা কি কোনো গ্লিচ? ঠিক হয়ে গেছে। এটা কি হচ্ছিল আমি বুঝতে পারছিলাম না, আমার স্ক্রিনটা অটোমেটিক নিচে নামছিল। আচ্ছা, ওখানে এখানে লেখা রয়েছে দেখো, এখানে আমি স্ক্রিনশট তুলে রেখেছি, রেড কালারে মার্ক করা রয়েছে, ইন মেকিং মাই প্রেডিকশন I use geometry and mathematics just as an astronomer does based on immutable laws which I have discovered. মানে ডাব্লিউ ডিগ্যান বলছে আমি আমার প্রেডিকশন করতে জিওমেট্রি ব্যবহার করি আর ম্যাথামেটিক্স ব্যবহার করি। জিওমেট্রি মানে জিওমেট্রির মধ্যে স্ট্রাকচার অ্যান্ড অল এইসব ঢুকে যায়, ওকে। আর 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 যেটা করি সেটা হচ্ছে ইমিউটেবল লস হুইচ আই ডিসকভার্ড, ওকে। সেখান থেকে আমরা এবার দেখতে পাবো যে এবার আমরা মার্কেটে গিয়ে চেক করব যে এই লস গুলো কি। আর ডাব্লিউডি জ্ঞান যে বলেছে ইমিউটেবল লস আর জিওমেট্রি, জিওমেট্রি মানে কি আর ইমিউটেবল লস মানে কি, এগুলো আমরা চেক করব। তো আমরা ফার্স্ট investing.com-এ যাচ্ছি। আমি ট্রেডিং ভিউতে যেতাম, কিন্তু ট্রেডিং ভিউতে আমার একটাই চার্ট আছে, তো কাইন্ড অফ ওটা একটু হ্যাপাজার্ড। ওখান থেকে আমরা টেকনিক্যাল চার্টে চলে যাচ্ছি, কন্টিনিউ করো। কেন এত লোটা নিচে? পরে আমরা একদিন গোল্ডটাও চেক করবো। কেন গোল্ড 20 বছর আপ যাবে, তার পেছনে তো প্রপার লজিক থাকতে হবে, রাইট? ওকে, ঠিক আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা নিফটির চার্ট।
নিফটি ডেইলিতে আছে, আমরা ডেইলি থেকে এটাকে কনভার্ট করে নিই মান্থলিতে। আইও এই চারটাও, চারটা ফুল স্ক্রিন দিয়ে তো করা আছে। ওকে, এটাই ফুল স্ক্রিন। ওকে, দেখো, আমি সমস্যা সেটআপের হলে জন্য তোমার একটু এটা দাদা, প্রবলেম তুমি হচ্ছে, ল্যাপটপে ট্রেডিং ভিউ দেখালে। তুমি আদার্স ব্রোকার থেকে করে নিতে পারো তো তুমি, যদি ড্র থাকে আদার্স তোমার। আচ্ছা, রাইট রাইট। মানে ধরো অন্ডা আছে, তুমি ওটা মানে forex.com বা FXCM এ গিয়ে করে নিতে পারো ওটা। থ্যাংক ইউ আইডিয়ার জন্য। হ্যাঁ, এই তো, এই তো, এটাই বলা হচ্ছিল। ওকে, তো দেখা যাচ্ছে আমাদের এখানে একটা চার্ট। এই চার্টটা হচ্ছে নিফটির ডেটা ইনপুট করা হচ্ছে 1991 সাল থেকে, কিন্তু তার আগেও ট্রেডিং হতো, গাছের নিচে বসে হতো। 1990 সালে ডাব্লিউডি জ্ঞানের ওখানে আমি ইন্ডিয়াতে ট্রেডিং হতো সেটার এভিডেন্স পেয়েছি। মানে সরি, 1990 না, 1920 সালে। ঠিক আছে, তো আমার কাছে এটা ভেরিফাই পরে করার সুযোগ ছিল যে ট্রেডিং চলতো, কিন্তু সেসব ডেটা যাই হোক কোনো কারণে লোকানো আছে বা মানুষজন জানলে সমস্যা হতে পারে। আর আহ, একমাত্র লুকিয়ে রাখাই হচ্ছে মানুষকে কন্ট্রোল করা সব থেকে বেস্ট উপায়। তো ঠিক আছে, আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি যে ওখানে আমরা কি দেখলাম, ফার্স্ট আমাদের এখানে আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলেছে, গ্রেট ল, সেটা ভাইব্রেশন ইজ বেসড অন দা লাইক প্রডিউসিং লাইক এফেক্ট। মানে হচ্ছে যে যেমন কজ হবে সেরকম তার এফেক্ট হবে। এই ব্যাপারটা নিয়ে আমরা ওখানে চার্টেতেই দেখতে পাবো। আর 2 নম্বর হচ্ছে জ্ঞান তার ইন্টারভিউতে বলেছিল, এখানে লেখা রয়েছে, জ্ঞান টোল্ড দিস ইন্টারভিউ দ্যাট হি হ্যাড ডিসকভার্ড দ্য ল অফ ভাইব্রেশন থ্রু দ্য ওয়ে হুইচ নাম্বারস অ্যান্ড লেটার আর রিটেন। ঠিক আছে, মানে হচ্ছে জ্ঞান বলেছিলেন যে জ্ঞান এই ল অফ ভাইব্রেশনটা ডিসকভার মানে আবিষ্কার করেছিলেন যেভাবে নাম্বারস আর লেটার্স লেখা হয়েছে। যেমন নাম্বারস লেখার একটা উদাহরণ দিচ্ছি আমি, 2 আর 2 4 হয়, যে কোনো ধর্মে 4 হয়, পৃথিবীর যে কোনো প্রান্ততে 4 হয়, পৃথিবীর যে কোনো মানুষের জন্য 4 হয়, গরুর জন্যও 4 হয়, মানুষের জন্যও 4 হয়, ছাগলের জন্যও 4 হয়। ঠিক আছে, তো যে লজ এতে বেস করে এই নিয়মগুলো বানানো হয়েছে যে 2 আর 2 4ই হবে অ্যান্ড অল, এই নিয়মগুলো, সেই লজ থেকে সেইটা ডিসকভার করতে গিয়ে ডাব্লিউডি জ্ঞান বার করে ফেলেছিলেন এই ল অফ ভাইব্রেশনটা বা মার্কেটের এই রিদমিক স্ট্রাকচারটা। তো আমরা এখানে তো রিদমিক যে স্ট্রাকচার তৈরি হয় মার্কেটে, একবার ইন্টারপ্রেট করছিস কি কি স্ট্রাকচার? যে যে কোনো রকমের স্ট্রাকচার যেটা তৈরি হয় সেটা এমনি এমনি তৈরি হচ্ছে না বা অ্যাক্সিডেন্টালি তৈরি হচ্ছে না, সেটার কথা বলা হচ্ছে। আচ্ছা, যে কোনো স্ট্রাকচারই তৈরি হচ্ছে, আমরা ভাবছি যে এই একটা বার বানিয়ে দিল, একটুখানি উইকটা বার করে দিয়ে চলে গেল, বলা হচ্ছে যে ওইগুলো অ্যাক্সিডেন্টালি কিছু হচ্ছে না। লাইক কজ লাইক এফেক্ট, ওটার পেছনে কজ আছে তাই ওই এফেক্টটা আসছে। ওকে ওকে, তো আমরা রিদমিক স্টার্ট করি। ফার্স্ট আমরা দেখা শুরু করব, ফার্স্ট আমরা অ্যানালিসিস কিভাবে শুরু করব। আমরা লেফট সাইডে যে ইন্ডিকেটরস গুলো রয়েছে এগুলো আমাদের অ্যাডভান্স জেনারেশনের জন্য বার করে দেওয়া হয়েছে, থ্যাঙ্কস টু দ্য টেকনোলজি। তো এখান থেকে নিয়ে নিচ্ছি আমরা ফিবোনাক্কি রিট্রেসমেন্ট। ফিবোনাক্কি আমি বারণ করব নিতে, কারণ ফিবোনাক্কির বদলে জ্ঞান বক্স ইউজ করা বেটার। তো আমরা এখান থেকে শুরু করছি 2004 সালের লো। ঠিক আছে,
ফার্স্ট আমরা শুরু করছি 2004, তার আগের যে লো আছে হাই আছে সেখানেতে চাইলেই আমি দেখাতে পারি, বাট ওটা এখন এই মুহূর্তে বোঝার জন্য একটু ক্রিটিক্যাল হয়ে যাবে, কারণ এখানে যে মার্কেটের স্ট্রাকচারটা তৈরি হয়েছে ওটা অন্য টাইমের অন্য প্যাটার্নের। তো এখানেতে যে হাই লো এর যে স্ট্রাকচার বা যে ম্যাথমেটিক্যাল রেশিও গুলো হবে সেগুলো অ্যাডভান্স কমপ্লিট যদি কেউ না করে সে জানতে পারবে না। হ্যাঁ, এখানেও টাইম প্রাইস সেমই কাজ করে। এই যে সবাইকে আমি বলে রেখেছি এখানে যারা যারা থাকে তারা দেখো 50% লেভেল দেখা যাচ্ছে, এখানে 50% লেভেল, হ্যাঁ হ্যাঁ 50% লেভেল। ওকে, আমার আমার জন্য ম্যাটার করে না কোন মার্কেট, কোন স্টক, কোন ইনস্ট্রুমেন্ট, কোন ইনসিডি। ওকে, এখানে যে লস গুলো তোমরা শিখবে সেটা পৃথিবীর যে কোনো জায়গায় কাজ করবে, যে কোনো মানুষের জন্য, সবকিছুর জন্য। তো এক্সটেনশন আমরা সব মুছে দিচ্ছি, আমরা শুধু 50%, 20%, 75% নিয়ে কাজ করবো। ঠিক, এখানে এক্সাক্ট 50% লেভেল দেখা যাচ্ছে। এখান থেকে এই রেঞ্জটা যদি মাপা হয়, এবার রেঞ্জ কোথা কিভাবে মাপবো বা কিভাবে নেবো সেগুলো আমরা টানেল থ্রু দিয়ে যখন পড়বো তখন সাইকেলস থেকে দেখবো। এটা নেওয়া হলো, এখানেতে একটা রিট্রেসমেন্ট হয়েছে যেটা অলমোস্ট 23% এর কাছে। এখানে রেঞ্জটা ঠিকঠাক বসানো হয়নি, বাট হ্যাঁ ওভারঅল 23% এর কাছে, এক্সাক্ট নয়, বাট আমাদের কাছে ইন্ডিকেশন কি থাকবে? আমাদের কাছে ইন্ডিকেশন থাকবে ও আমাদেরকে টাইম এবং প্রাইসেতে পরে কনফার্মেশন দেবে যে আমাদের এখানে সাইকেল শেষ হচ্ছে, সেগুলো আমরা পরে পড়াশোনা করবো, জানতে পারবো। তো মোটামুটি 23% এর কাছে আছে বা 50% এর কাছে আছে, রিভার্সাল টেকনিক আসতে বা রিভার্সালের অন্য কনফার্মেশন যখন আমাদের কাছে থাকে তখন আমরা ট্রেডে এন্ট্রি করি। এটা থাকে আমাদের সাইকোলজি। এবার এন্ট্রি করার পরের সাইকোলজি কি থাকে? ঠিক আছে, 50% হয়ে গেল। এন্ট্রি করার পরে যে সাইকোলজিটা থাকে সেটা হচ্ছে স্টপ লস ট্রেলিং এর। কেউ যদি টাইম সাইকেল না জানে সে একটা নির্দিষ্ট লেভেল অবধি প্রফিট বুক করতে পারবে এবং বিগিনিং লেভেলে ওটা ওকে আছে। তুমি কিছুটা প্রফিট বুক করতে পারছো বা প্রফিটে তোমার ট্রেড ক্লোজ করতে পারছো কনস্ট্যান্টলি 10টা 15টা 20টা 30টা ট্রেড, ইটস গুড। তারপর যখন এই স্টপ লসের ব্যাপারটা আস্তে আস্তে পড়াশোনা করলে ডিসকভার করা যায় যে টাইম সাইকেল যতক্ষণ না শেষ হচ্ছে ততক্ষণ স্টপ লস উপরে মুভ করতে নেই। যদি মুভ করা হয় তাহলে তোমার এসএল খাবেই খাবে। তো যাই হোক, এটা একটা অন্য সাইকেল, এটা আমরা পরে দেখছি। আমরা এখন একটা বেসিক যেটা প্যাটার্ন চলছে 2004 সাল থেকে। এটা হচ্ছে আমাদের 2004 সালের লো মান্থলি, এটা হচ্ছে আমাদের 2008 সালের হাই। 8 সালের এটা হচ্ছে হাউজিং বাবলের ক্র্যাশ। ঠিক, এই যে এখানে যখন আসে মার্কেট, মার্কেট হচ্ছে 4 বছর সোজা উপরে গিয়েছিল। ওখানে লো হচ্ছে আমাদের 1429, অলমোস্ট ধরে নিচ্ছি 1400 রাফ রাফ। আর এখানে হচ্ছে আমাদের 6000। ঠিক আছে, পাওয়া যাচ্ছে। যদি 1400তে আমি বাইও না করতে পারি, আমি 1500তে বাই করতে পারি। ঠিক, তো এখানেতে যখন আমরা একটা মুভমেন্ট পাচ্ছি, ঠিক এই মুভমেন্টটা এখানে কমপ্লিট হচ্ছে 2008 সালেতে। 8 সালে কমপ্লিট হওয়ার পর ও সোজা নিচে আসতে কত সালে? ওই 8 সালের মধ্যেই। তো এই পিরিয়ডেই কেন এখানেই লো আসবে সেটার পেছনে আমরা পড়াশোনা করব পরে, কিন্তু ওভারঅল আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা ফল তৈরি হলো। ঠিক আছে, 4 সাল পেরিয়ে গেল, 4 থেকে 8 একটা লেন্থের কমপ্লিট। দেন আমরা আবার ফিবোনাকি রিট্রেসমেন্ট নিচ্ছি। এখানে একটা মেজর হাই রয়েছে, যদিও ওটা ডবল টপ হয়েছে। এই ব্যাপারগুলো আমরা পরে যখন পড়বো তখন বলে দেবো, বাট স্টিল আমাদের কাছে এখন একটা রেঞ্জ তৈরি হয়েছে। আবার আমরা রেঞ্জ থেকে টানলাম একটু, কি পাওয়া যাচ্ছে? মার্কেট এখানে অলমোস্ট 50% এর কাছে একটা দিচ্ছে ডবল বটম। এবার তুমি বলবে যে এটা ডবল বটম কিভাবে হবে? মার্কেটে যখন স্ট্রেংথ বেশি থাকে তখন মার্কেট স্ট্রাকচার একটু এদিক ওদিক বানায়। সেটা বোঝার পেছনে আমাদের কাছে কি আছে? সেমই জিনিস আছে। আমরা কি বসাচ্ছি? ফিবোনাকি বসাচ্ছি। কোথায় খাচ্ছে? সেম 25%, রাইট? তো মাপার জন্য এরকম সবসময় গোটা মার্কেট একটা হারমোনিক রিদমে চলে। এই প্রত্যেকটা মুভ হয়েছে এখানে, যেখানে সাইড বেস চলে সেখানে সাইড বেস মুভের পেছনে কজ থাকে, যেখানে বড় বড় ক্র্যাশ আছে, এটা 2000 সালের করোনার ক্র্যাশ, এটাকে একবার মেপে দেখে নি। ঠিক, রাইট।
এটাকে একবার live এ দেখি। সেকেন্ড চারটা ওদিকে চলে গেছে। আচ্ছা, এটা আমাদের লো, এটা আমাদের হাই। এখানে আমাদের আবার 4 সাল পেরিয়ে গেছে। কোথা থেকে 4 সাল পেরিয়ে গেছে? 1 মার্চ 2016 থেকে। এটাও মার্চ না জানুয়ারি ফেব্রুয়ারি, আচ্ছা মার্চে লো এসেছিল। এটা 1 জানুয়ারি। তো যাই হোক, দেখা যাচ্ছে পরিষ্কার এখানেও সেমই ঘটনা ঘটেছে। ছোট করে দিই, সেমই ঘটনা ঘটেছে। মার্কেট এসেছে অলমোস্ট 90% আমি বলা চলে কারেক্ট করে নিয়েছে, বাট ওভারঅল মার্কেট পুরো মান্থলিতে সাপোর্ট নিয়েছে 23%, মানে 25% লাইনেতে। এবার 25% লাইন মানে কি? 25% লাইন মানে হচ্ছে এখানে যে জিরো টানা হচ্ছে 1 মার্চ জানুয়ারি 2016 সালে, আর এখানে যে 1 টানা হয়েছে, এটাকে যদি আমরা এক হিসেবে কল্পনা করি বা একটা গোটা তার হিসেবে, গোটা দড়ি হিসেবে কল্পনা করি, তো ওটাকে যদি আমরা 25% মানে হচ্ছে 4 ভাগে ভাগ করি, 4 ভাগের 1 ভাগ মার্কেট কারেক্ট করেছিল। অর্থাৎ এখানেতে রেঞ্জে মুভ হয়েছে 5000 পয়েন্টের মুভ হয়েছে, রাইট? আমরা দেখতে পাচ্ছি 5000 পয়েন্টের মুভ হয়েছে। মার্কেট যখন ওখান থেকে কারেকশন করেছে, সরি, মার্কেট যখন টপ থেকে কারেকশন করেছে, মার্কেট এখানে অলমোস্ট 3900 বা অলমোস্ট 4000 পয়েন্ট কারেকশন করেছে। তো যেটা প্রায় প্রায় একটা দড়িকে যদি 4টে ভাগ করা হয়, তার যদি একটা ভাগ নেওয়া হয়, সেইটুকু ব্যালেন্স বা সেইটুকু ক্যাপিটাল বা সেইটুকু ক্যাপিটা পার জিডিপি হোয়াট এভার ওই দেশটা বা ওই কান্ট্রিটা বা ওই স্টকটা বা ওই এনসিডিটা বা ওই ভলিউমটা বা ইন্ডেক্সটার ভেতরেতে রয়েছে। এটা অনেকটা সরিষার হওয়ার মতো। তো তারপরে আবার মার্কেট রিকভার করা শুরু করেছে ডেফিনেটলি। এবার কেন আমি বলছিলাম আমি ফিবোনাচি রিট্রেসমেন্টটা ইউজ করতে চাই না, সেটার লিমিটেশন দেখাই। যখন একটা সাইকেল শেষ হয়, যখন একটা সাইকেল শেষ হয়, তখন সাইকেলে এক তো সাইকেলটা কোথায় শেষ হবে সেটা লেখা থাকে, সাইকেলটা পাস্টে কেমন বিহেভিয়ার করেছে সেটার ওপর, 1 নাম্বার। আর 2 নাম্বার হচ্ছে যেখানে সাইকেলটা চলছে সেই জায়গার বা সেই কান্ট্রি বা ইন্ডেক্সের যে চার্টটা তৈরি হচ্ছে, সেই চার্টের অ্যাঙ্গেলটা কোথায় থাকে। যদি চার্টের অ্যাঙ্গেল 45 এর উপরে থাকে, তাহলে মার্কেটেতে কারেকশন কম আসে। যদি চার্টের অ্যাঙ্গেল 45 এর নিচে থাকে, তাহলে মার্কেটে কারেকশন বেশি আসে। এবার আমাদের মার্কেটে, আমাদের ইন্ডিয়ার বয়স হচ্ছে 80 বছর, ঠিক আছে? বাকি কান্ট্রির চার্টে যখন তোমরা যাবে, তখন তোমরা গিয়ে টেস্ট করবে যাদের বয়স 100 বছর, 200 বছর, 500 বছর। জাপানের বয়স অলমোস্ট 400 বছর, আমেরিকার বয়স অলমোস্ট 400 বছর। তো ওরা হচ্ছে বুড়িদের মতো বিহেভ করে, ওদের চার্ট, সোজা কথায়। এটা হচ্ছে থ্রাইভিং চার্ট। এর জন্য সবাই বলছে যে ইন্ডিয়া হচ্ছে, হ্যাঁ একটা কোশ্চেন, এই যে বয়স যেটা আমরা ক্যালকুলেট, তুমি বলছো 80 বছর 400 বছর, এইটা কি করে ডিফাইন হয়? এটা বা তুমি যাও দিয়ে ওদের রেভলিউশন অফ ওয়ার যেটা আছে, ওয়ার রেভলিউশন, আমাদের যখন আমরা দেশকে স্বাধীন করছি বলছি, ওটা অ্যাকচুয়ালি কি হচ্ছে? ওটা হচ্ছে Economic and রেভলিউশন। হ্যাঁ, আচ্ছা। রেভলিউশন থেকে শুরু হবে মাপা, মানে একটা কোনো স্টার্টিং পয়েন্ট চাই না আমাদের কাছে, বেস পয়েন্ট, এখান থেকে রেভলিউশন স্টার্ট হলো। তো আমেরিকার এই রেভলিউশনটা স্টার্ট হয়েছিল প্রথম যখন কলম্বাস জাহাজ নিয়ে পৌঁছেছিল আমেরিকাতে, একটা স্পেসিফিক দিন স্পেসিফিক ডেটে কলম্বাস পৌঁছেছিল। এটা আমাদের ইতিহাসে পড়িয়ে পড়িয়ে মাথা খারাপ করে দিয়েছে, জানি কারোর মনে নেই, আমারও মনে নেই, কারণ ওটা মনে রাখার জিনিসই না। 1492 আই গেস। হ্যাঁ, ওরকমই কিছু একটা হবে, মনে রাখার দরকারই নেই ওটা। কারণ আমাদের কাছে, আমরা যদি বেসিক ইন্ডিয়ার সাইকেল 200 বছর অব্দি বার করতে চাই এখান থেকে সামনে, আমাদের আমেরিকার 200 বছর পেছনে ক্যালকুলেশন করলেই হবে। ওই 1776 এ একটা রেভলিউশন এসেছিল, ওটা থেকে ক্যালকুলেশন করাই না, ঠিক? এইগুলো পরে তুমি বুঝতে পারবে যে আমরা 2050 সালে, সরি 2130 সালে গিয়ে কি হবে, বার করে কি করব, তখন বুঝতে পারবে। তো যাই হোক, এটা অনেক চার্ট দেখলে, 100 বছর 200 বছরের চার্ট দেখলে, যেমন কটন আর গোল্ডের একটা 100 বছরের চার্ট আরামসেই আমরা বার করতে পারি, রাইট? তো ওখানে তোমরা গিয়ে দেখতে হবে যে গোল্ড কিরকম করে 20 বছর ধরে সাইড বেস থাকে। এখন তো সবাই জানে সোনাও পড়ে যাচ্ছে, সোনাও পড়ে যাচ্ছে।
এগুলো ইকোনমির বিভিন্ন ফেজ, সময়ের বিভিন্ন পার্ট। মানুষ নোট করা শিখেছে, মানুষ নোট করতে শিখেছে সেই আদিম কাল থেকে। প্রথমে তারা দিয়ে নোট করতো, এখন এইভাবে নোট করে। তো মার্কেটের স্ট্রাকচারের যে ব্যাপারটা বললাম, অ্যাঙ্গেলের ব্যাপারটা, এইটা বলে দিচ্ছি। এটাকে প্রথম আগেকার দিনে যখন চার্টিং হতো তখন চার্ট এরম ভাবে পাওয়া যেত না, ঠিক আছে? এরম এরম চার্ট পাওয়া যেত না। কাগজের ওপরে বার দিয়ে দিয়ে আঁকতে হতো। কাগজটা হতো আমাদের স্কোয়ারের বক্সের মতো। আমি একটা দেখিয়ে দিচ্ছি ছোট করে। এরকম গ্রাফ পেপারের মতো হতো চার্ট, ঠিক আছে? এরকম একটা 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 লাইন, আর যে মানুষ বা যেই ট্রেডার ছিল বা যেই ছিল সে ওটাকে পেন্সিল বা পেন দিয়ে ওর উপরে প্রাইসটা ডান দিকে লিখে নিতে, নোট করে নিত, ঠিক এইভাবে যেভাবে নোট করা আছে। আর ওখানেতে ও টাইমটাকে সেট করতো এইভাবে, অ্যাঙ্গেল বসাতো, কারণ তখনকার দিনে তার মোবাইল ছিল না, তো চাঁদা পাওয়া যেত। 46 45 খুঁজছি আমি। ঠিক এইভাবে চার্ট বানানো হতো। এরকম ভাবে লাইন থাকতো, ওরা একটা স্কোয়ার বানাতো, কোনো একটা প্রাইস স্কোয়ার। এবার কোনো প্রাইস স্কোয়ারে থাকতো 100 ইউনিটের ডিস্টেন্স আর মান্থলি চার্ট। কোনো প্রাইস স্কোয়ারে থাকতো বা 10 ইউনিটের ডিস্টেন্স আর ডেলিতে চার্ট হচ্ছে। 10 প্রাইসের ইউনিট ডিস্টেন্স মানে এখানে দেখা যাচ্ছে, এখানে লেখা রয়েছে 22,500, 20,000, ডান দিকে একদম রাইট সাইডে, এই যে রাইট সাইডে দেখা যাচ্ছে প্রাইসের বারগুলো, 22,000, 24,000, 26,000। হুম হুম হ্যাঁ, এবার 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 এই সংখ্যাগুলো নিজস্ব ইউনিক ভাইব্রেশন আছে, ঠিক আছে? ওগুলো আমরা পরে বার করবো। ওগুলো ওগুলো ওগুলোর সাথে ডাইরেক্ট ট্রেড করে ওই 30%, 40%, হোয়াট এভার প্রফিটেবল হওয়ার কোনো ডাইরেক্ট রিলেশনশিপ নেই, কিন্তু হ্যাঁ, ওইগুলো যদি বার করো বা বার করা হয় তাহলে অ্যানালিসিসটা অনেক স্ট্রং হয়ে যায়, তো ট্রেড করতে অনেক কনফিডেন্স চলে আসে। ট্রেড করতে আলাদাই কনফিডেন্স চলে আসে। মানে আমি নিজে ব্যাপারগুলো ট্রেড করে দেখেছি। লাইক তুমি চার্ট আগে থেকে মোটামুটি প্রেডিক্ট করে দিতে পারবে যে এই দিন এই ব্যাপারটা হতে চলেছে বা এই দিন এই ব্যাপারটা হতে চলেছে। আমি এরকম দু একটা এক্সাম্পল এর আগে দিয়েছি এখানকার গ্রুপের মেম্বারদেরকে। এইটা কিছু মানে কি বলবো, ম্যাজিক বা জাদু নয়। কারণ ডাব্লিউডি জ্ঞান নিজেই বলেছে, যেমন করে একজন অ্যাস্ট্রোনমার করে, উই এখানে বলেছে যে হিয়ার উই অনলি টু ডিটারমাইন হোয়াট ম্যাথামেটিক্স আর ইনভলভড। মানে ডাব্লিউডি জ্ঞান বলছে যে এখানে আমাদেরকে শুধু বার করতে হবে কোন অঙ্কগুলো বা কোন ম্যাথামেটিক্স গুলো এই ব্যাপারটা বার করতে আমাদের মানে ইনভলভ করা হয়েছে, বাকি সবকিছু তো অটোমেটিক হয়ে যাবে। আর একটা জিনিস এখানে দেখো লেখা রয়েছে, যেটা তোমরা এরপর যখন দেখতে পাবে ডাব্লিউডি জ্ঞান নিয়ে রিসার্চ করতে, যেটা ফেক গুরুরা বা হোয়াট এভার আছে, বড় বড় মাস্টাররা করে। ফেক গুরু তো বলবো না, বড় বড় মেন্টার, বড় বড় মাস্টার, কারণ ওদের অনেক এ আছে। প্ল্যানেটারি ক্যালকুলেশনস আর নট সাফিসিয়েন্ট টু প্রেডিক্ট দ্য ফিউচার, দ্য গ্রেট ল বিহাইন্ড ইট অল, দ্য ল অফ ভাইব্রেশন মাস্ট অলসো এন্টার ইনটু দ্য ক্যালকুলেশন। মানে হচ্ছে শুধু প্ল্যানেটারি ক্যালকুলেশন দিয়ে তুমি এগুলো কিছু বার করতে পারবে না। তোমাকে ল অফ ভাইব্রেশন, ল অফ ভাইব্রেশনটা হচ্ছে এলওভি। আমরা এটাকে খুব সুন্দরভাবে আমাদের সমাজে অ্যাকসেপ্ট করে নিয়েছি। যখন আমরা কাউকে ভালোবাসি বলি তখন আমরা লিখি ও ভি, লাভ ইউ, ঠিক? তো এবার লাভের যে চিহ্নটা থাকে সেটাকে তোমরা এবার দেখবে, চলো কেন আমরা আই লাভ ইউ বলি। এই যে এটা হচ্ছে আমাদের লাভের সাইন। এই যে খুব সুন্দর, এখানে তো খুব সুন্দর দেখানো হয়েছে, ঠিক?
এটা অ্যামাজনে বালিশ বিক্রি হচ্ছে, সেটা আমাদের খুবই দুর্ভাগ্যের ব্যাপার। কিন্তু এখানে যে লাভের সাইনটা রয়েছে দেখা যাচ্ছে, এখানে ফিবোনাকি যে সিকোয়েন্সটা কিভাবে শুরু হয়েছে, আমি এর আগে একটা ডোনাল্ড ডাকের ভিডিও পাঠিয়েছিলাম, মনে আছে? তো হুম। ওখানেতে এই সেম সিকোয়েন্সটা ফুলে দেখানো হয়েছে, গাছে দেখানো হয়েছে, কেন্নতে দেখানো হয়েছে, মানুষের হাতের যে রেশিও আছে আঙুলগুলোর সাথে হাতের যে বাহু আর এর যে রেশিও আছে, বা মানুষের শরীর, নাক, কান, চোখ, মুখ সবকিছু যা রেশিও আছে সবকিছু একটা স্পেসিফিক প্যাটার্ন আর স্পেসিফিক রেশিওতে আগে যায় স্পাইরাল ওয়েতে, যেটা ওয়েভের আকারে মুভ করে। ওয়েভ মানে হচ্ছে ঢেউয়ের মতো। মানে আমরা যখন এই লাইনেতে প্রাইস নিয়ে অ্যাপ্রোচ করব, তখন আমাদের প্রাইস হাই লো বানাতেই এই লাইনটার ওপর দিয়ে যাবে। বোঝা গেল? এরকম আচ্ছা একটা রেশিও লাইনের ওপর দিয়ে যাবে। এর জন্য স্টক মার্কেট যখন লং টার্মে দেখা হয় সবসময় লম্বা এরকম দড়ির মতো দেখায়, যে কোনো মার্কেট। এর একমাত্র কারণ হচ্ছে এটা। এর জন্য অনেকে লো বার করতে পারে না মার্কেটে, যে কখন লো আসবে। তো এখানেও সেম দেখো, হাই লো বানাতে বানাতে ও এখানে একটা রাইজিং চার্ট বানিয়েই গেছে। এই চার্টটার একটা ভেক্টর আছে, ভেক্টর মানে হচ্ছে এই চার্টটাকে একজন কন্ট্রোল করছে। সেখানেতে মানুষের যে অর্ডার গুলো আছে সেগুলো জিওমেট্রির মতো কাজ করে। মানে বায়ার্স আর সেলাররা যখন অর্ডার দেয় সেগুলো ওয়েভের আকারে মার্কেটে আসে, নাকি ইলেকট্রিক মানে কমান্ড হিসাবে। ওয়েভ আর কমান্ডের মধ্যে তফাৎ হচ্ছে, কমান্ড স্ট্রেট লাইনে চলে অলওয়েজ, আর পার্টিকেলের মতো চলে। ইলেকট্রন চার্জ যেটাকে বলে সেটা হচ্ছে কমান্ড, আর ওয়েভ যেটা চলে যেভাবে জল মুভ করে, সবকিছু মুভ করে, এয়ার মুভ করে। তো এই এই থিওরি গুলো কেন আমরা শিখছি? আমরা মার্কেটে ট্রেড করতে এসেছি। আমরা এখান থেকে একটা সময়ের এগেনস্টে একটা রিস্ক নিয়ে, মিনিমাম রিস্ক নিয়ে একটা প্রফিট বা ক্যাপিটাল গেইন করতে চাই, যাতে আমাদের জীবনযাত্রাগুলো একটু ভালো হয়, রাইট? বাকি সাইডে আমরা যে যা করছি সেটা তো করছি। তো ডাব্লিউডি জ্ঞান পড়তে গিয়ে মানে এখানে ফার্স্ট কোয়েশ্চেন যেটা আসছে যে স্টক মার্কেটে কেন, তো ফার্স্ট হচ্ছে যে হোয়াট ইজ দ্য সেন্স অ্যান্ড সিগনিফিকেন্স অফ লাইফ ইন জেনারেল অ্যান্ড পার্টিকুলারলি দ্য এম অ্যান্ড পারপাস অফ লাইফ অফ এ ম্যান। একজন মানুষের জীবনের সিগনিফিকেন্স, এম আর পারপাসটা কি, এই কোয়েশ্চেনটা থেকে আসে কেন আমি ট্রেড করব, এই উত্তরটা। ঠিক আছে, ফার্স্ট আমাদের বেসিক নিড হচ্ছে এখানে, ফার্স্ট স্ট্রাইভিং হচ্ছে অ্যাকর্ডিং টু ল, যে টু হ্যাভ দেয়ার অর্ডিনারি বিইং এক্সিস্টেন্স এভরিথিং স্যাটিসফাইং অ্যান্ড রিয়েলি নেসেসারি ফর দেয়ার প্ল্যানেটারি বডি। অর্থাৎ তোমার যে শরীরটা আছে, ঠিক শরীরের একটা প্ল্যানেটারি নিডস আছে। আমরা দেখুন প্ল্যানেট দেখবো পরে, প্ল্যানেটারি নিড আছে। নিড মানে কি, আমাদের বেসিক কিছু কিছু জিনিসপত্র চাই। কি কি? একটা হচ্ছে সিকিউরিটি অফ ফুড, সিকিউরিটি অফ শেল্টার, সিকিউরিটি অফ টুকটাক লাভিংস অ্যান্ড অল। এগুলো হচ্ছে বেসিক আমাদের নিড, ফুড, শেল্টার অ্যান্ড লাভ। এর সিকিউরিটি, এর জন্য যাদের জীবনে এই ব্যাপারগুলো সিকিউর হয়ে গেছে তারা প্ল্যানেটারি বা অ্যাডভান্স এতে ঢুকতে পারো। না হলে আমি বলবো যে ফার্স্ট ড্রাইভিং যদি কমপ্লিট না হয়, তাহলে বেসিক যে আহ, আহ, মানে ট্রেডিং আছে, যেটা ওই 10,000 বা 20,000, 30,000, 40,000 এসব জায়গা থেকে শুরু করে সেটাকে টেনে 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 বা একটা ক্যাপিটাল অবধি নিয়ে যাওয়াটা ফার্স্ট ট্রাই করা উচিত। তার আগে আমার মনে হয় বড় ক্যাপিটাল না নিয়ে আসাটাই বেটার। কেন বারণ করছি? কারণ মার্কেটে যে একবার ঢোকে সে আর কোনোদিন বেরোতে পারে না। এই যে হোয়াই ডু ইমোশনস ফ্লাকচুয়েট, আচ্ছা আমরা ইমোশনের ব্যাপারে বলি। তোমরা সবাই ট্রেড করেছো, রাইট? রেসপন্স? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, করেছি। ট্রেড করার সময় আমাদের ইমোশন কিভাবে আমাদেরকে কন্ট্রোল করে আমরা সবাই দেখেছি। সেখানে ট্রেড করোনি এমন কেউ আছো? নেই। তো ওখানে আমাদের ইমোশনস কিভাবে ফ্লাকচুয়েট হয় দেখেছি। যখন কোনো একটা ট্রেড আমাদের ফরে যাচ্ছে, তিন তিন ধরনের জিনিস কাজ করে, দু ধরনের, একটা হচ্ছে গ্রিড কাজ করে, একটা হচ্ছে ফিয়ার কাজ করে। ফিয়ার কাজ করে কেন? কারণ হচ্ছে যেটা পাচ্ছি সেটা চলে যাবে, এটার ভয়, রাইট? হুম আর গ্রিড কি কাজ করে? আরেকটু বাড়ুক, আরেকটু বাড়ুক, আরেকটু বাড়ুক। আমি বলছি এবার এই ফিয়ারটা কাজ করে যেটা পাচ্ছি সেটা চলে যাবে, সেটা স্টপ লস খাওয়ার জন্য হয়েছে।
সেটা আগে অতীতে লস করার জন্য ব্রেনেতে একটা সিগন্যাল গেছে যে লস হয়ে গেছে ভাই, হ্যান 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 হ্যান। এটা ইমোশন ফ্লাকচুয়েশনের মধ্যে আমাদের প্ল্যানেটারি অ্যান্ড অল সবকিছু অ্যাড হয়ে যাবে পরে, মানে প্ল্যানেটারি বডি এখান থেকেই আসবে, কার সাথে কোন ভাইব্রেশন ম্যাচ করবে, কোন স্টক চয়েস হবে, এই সব কিছু ইমোশন ফ্লাকচুয়েশনের সাথে যুক্ত হয়ে আছে। এমনকি ওয়েদার অবধি যুক্ত হয়ে আছে। এটা সব থেকে ভালো বোঝা যায় যদি পরপর 3-4 দিন মেঘলা করে দেয়, বডি কাজ করা বন্ধ করে দেয়, অলমোস্ট কাজ করা বন্ধ করে দেয়। তো সানের সাথেও এইসব ব্যাপারগুলো যুক্ত হয়ে আছে, সোলার অ্যান্ড অল। আর ইমোশন ফ্লাকচুয়েশনের এই ব্যাপারটা আমাদের কন্ট্রোলে নেই, তো আমরা সেটাকে এই ডাব্লিউডি জ্ঞানের যে মাস্টার 28 ট্রেডিং রুলস আছে, মাস্টার 28 ট্রেডিং রুল আমাদের গ্রুপে ফরওয়ার্ড করা আছে, ওখানেতে পাওয়া যাবে। মাস্টার 28 ট্রেডিং রুলেতে যে যে রুলগুলো ফলো করেছে ওগুলো যেমন করে আগেকার দিনে স্কুলে বইতে পড়ানো হতো সেইভাবে আমরা দেখবো, মানে পড়বো প্রতিদিন যেমন করে রুলস বুক পড়তে হয়। আর হচ্ছে নেক্সট হচ্ছে আমরা হোয়াট টু এক্সপেক্ট ফ্রম আ ট্রেড। ট্রেড থেকে কি চাই, ট্রেড থেকে ট্রেড থেকে আমরা কি এক্সপেক্ট করব। যখন একটা ট্রেড আমরা শুরু করছি তখন আমাদের মাথায় 101টা চিন্তা চলে, রাইট? এটা প্রফিট হবে, এটা লস হবে, এটা উপরে যাবে কি যাবে না। ট্রেড যখন ক্লিক করে দেওয়া হয়ে গেছে তারপরের কথা বলছি, যাবে কি যাবে না, কত দূর যাবে, কিভাবে প্রফিট বুক করব, অনেক কিছু ব্যাপার থাকে। আমি ট্রেড করার পর যেটা সব থেকে বেশি মানে প্রবলেম ফেস করেছি সেটা হচ্ছে এক্সিট করার প্রবলেম। ট্রেড এন্ট্রি তো তুমি নিয়ে নিতে পারো, যে যার খুশি অ্যানালিসিস নিয়ে এন্ট্রি নিয়ে নিলে, তারপর এক্সিট করা হচ্ছে সব থেকে প্রবলেমেটিক। একটা সুযোগ থাকে, মার্কেট এসএল হিট হওয়ার আগেই বুক করে বেরিয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে, সেটাও আমরা জানি, রাইট? তো এবার হচ্ছে হোয়াট টু এক্সপেক্ট ফ্রম এ ট্রেড। একটা ট্রেড থেকে আমরা কি এক্সপেক্ট করব, এর জন্য আমি একটা নিজের রিয়েল ট্রেডের এক্সপিরিয়েন্স শেয়ার করি। এটা কি ডেইলিতে আছে তো ঠিক। আচ্ছা এই ফলটা ওকে। আচ্ছা এখানে আমরা একটা রিয়েল টাইম ট্রেড এক্সপেক্ট করি। আমি ট্রেড নিয়েছিলাম এখানে, এটা ছিল আমার ফার্স্ট সাইকেল। এখানেতে এটা ছিল আমার ফার্স্ট সাইকেল। এদিকে আমি উল্টো টানছি, হ্যাঁ ফার্স্ট সাইকেল। এখানেতে আমি এন্ট্রি নিয়েছিলাম, এই যে দিয়ে এন্ট্রি নেওয়ার পর আমি গ্র্যাজুয়ালি জানতাম যে মার্কেট আস্তে 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 নিচে আসবে। তো আমার কাছে মোটামুটি 23,000-এর পুট ছিল, 22,700-র পুট ছিল, 22,700 না 22,800-র পুট ছিল, 23,500-র পুট ছিল। এখানে প্রত্যেকটা লেভেল দেখা যাচ্ছে আশা করি। হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে। ঠিক আছে, 22,000। আমি একটা সাইকেল লেগ নিয়েছিলাম, সেটা হচ্ছে এখানেতে এটা পুরো ট্রেড করেছিলাম আমি। এই দিন এক্সিট করেছিলাম, এই দিন ছিল শুক্রবার। হ্যাঁ আমি গ্যাপ ডাউনটা নিতে পারিনি, ঠিক আছে। একজন ট্রেডার হিসেবে আমি বারবার বলেছি যে এগুলো তুমি বুঝতে পারবে, একটা অপশন যখন তোমার কাছে থাকে, যদি এটা গ্যাপ ডাউন না হয়ে গ্যাপ আপ মারতো বা সেম সেম সাইডে খুলতো, আমি 100-200 পয়েন্ট আমার প্রিমিয়ামের উপরে লস করতাম। তো অপশন ট্রেডিং ব্যাপারটা সম্পূর্ণ ডিফারেন্ট জিনিস। ওখানেতে বড় লোকেরা সবসময় কামড়ানোর জন্য বসে আছে, কাইন্ড অফ ইমব্যালেন্স হয়ে আছে ওই জায়গাটা। যার জন্য আমি শুক্রবার ছিল মার্কেটের দিনের শেষে আমি বুক করে বেরিয়ে গেছিলাম আমার প্রফিট। ওকে, তো এই ট্রেডটায় আমার প্রফিট হয়েছিল এই যে 22,500, 22,700, 23,000, এর নিচে আরও আছে 23,500। সব মিলিয়ে আমার 40 মতো টোটাল ইনভেস্টমেন্ট ছিল। সেই 40-এর এগেনস্টে আমার 72,000 মতো প্রফিট হয়েছিল, 70,000 মতো। ওকে, তো এই সাইকেলটা আমি ধরলাম কি করে, বা এই সাইকেলের ট্রেড কিভাবে নিতে হয়, সাইকেলের ট্রেড কিভাবে নিতে হয়, অপশন ট্রেডিং এত বড় লং এর হোল্ডিং করতে হয় কিভাবে, এইসব ব্যাপারগুলোর ব্যাপারে জানার জন্য ওই ডাব্লিউডি জ্ঞানের বইগুলো একটা হতে পারে তুমি গুলে খেয়ে ফেলতে পারো, কিন্তু গুলে শুধু খেয়ে ফেললেই হবে না, কিভাবে পড়ে কোন জায়গাটা বুঝতে হবে সেই জায়গাটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট।
তো এখানে আমার টার্গেটটা আমি কিভাবে টার্গেটটা কিভাবে সাইকেলের সাথে ম্যাচ করেছে সেটাও আমরা একটু দেখিয়ে দেবো। ফিবোনাকিটাকে সেট আপে নিয়ে যাই, আমাদের সেটিংসে 1.618 আর 1. কোথায়? হ্যালো, এই যে দেখা যাচ্ছে এখানে এক্স্যাক্ট 1.618 এতে প্রাইস টাচ করেছে, দেন রিভার্সাল মেরেছে। আমরা হাই নিয়েছি আর লো নিয়েছি হচ্ছে ট্রেন্ড লাইন, আমরা হাই নিয়েছি এটা, এই রেঞ্জটার এগেনস্টে আমরা সেল করেছিলাম এখান থেকে, দেন মার্কেট আমাদেরকে মুভ দিয়েছে, এটা এতটা মুভ হয়েছে। আমি এখানে বুক করে বেরিয়েছি কারণ শুক্রবার ছিল অ্যান্ড ওই পার্সোনাল রিজন, আমি অলওয়েজ যখন আমার কাছে এরকম একটা ডেট থাকে যে উইকেন্ডে এসেছে, আমার অ্যাকচুয়ালি ডেটটা উইকেন্ডে পড়েছিল, রবিবার দিন পড়েছিল, তো হয় তোমাকে আগের দিন বুক করতে হয়, নয় তোমাকে পরের দিন বুক করতে হয়। তো এটা আমি, আমার যে মেন্টর ছিল এখন রিটায়ার করে গেছে বিএ, তো বিএও এটাই করতে আমাকে বলেছিল যে অলওয়েজ তুমি শুক্রবার দিনকে বুক করে বেরিয়ে যাবে রিগার্ডলেস অফ এনিথিং। তো আমিও ওটাই করেছি, ওই ওই মেন্টরের কথাই ফলো করেছি। তো এটা ছিল বেসিক একটা ইন্ট্রোডাকশন, ট্রেড কেন করব আর রিস্ক ম্যানেজমেন্টের যে ব্যাপারটা আছে, হোয়াট টু এক্সপেক্ট ফ্রম এ ট্রেড। একটা হচ্ছে ডিসিপ্লিন, যেটা হচ্ছে স্টপ লস ট্রেলিং। এবার বলি যে স্টপ লস আমি কিভাবে ট্রেল করছিলাম এখানে। তা কারণ এখানে একটা রিভার্সাল তোমরা দেখতে পাবে, যেটা হচ্ছে এই জায়গাটা, এই জায়গার রিভার্সালটা যথেষ্ট স্ক্যারি ছিল। অপশন ট্রেডারের জন্য এই জায়গার রিভার্সালটা যথেষ্ট স্ক্যারি, রাইট? তো স্টপ লস ট্রেলিং এর জন্য আমরা যে মেথডটা ফলো করি সেটাও আমরা জানবো আস্তে আস্তে, বাট ওভারঅল আমি বার টু বার যদি ফলো করি তাহলেও আমার স্টপ লস ততদিন হিট হবে না। এখানে যে ফার্স্ট স্টপ লস ছিল আমার, ও হ্যাঁ এই ব্যাপারটা, স্টপ লস হচ্ছে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস। স্টপ লস, এখানে স্টপ লস রেখে ট্রেড করার কোনো মানে হয় না। তো যে যে তোমাকে শেখাচ্ছে যে এইসব জায়গায় স্টপ লস রেখে এখানে এন্ট্রি, সে অ্যাকচুয়ালি মানে নিজেই জানে না সে মার্কেটে কি করতে এসেছে। তো এখানেই স্টপ লস থাকবে, 50%-এর ওপরে মুভ করে গেল মানে এখান থেকে রিভার্সাল দিয়ে ও ওপরে চলে যাবে, কিন্তু যায়নি, তার পেছনে অন্য প্ল্যানেটারি রিজনও আছে, সেটা আমরা পরে দেখবো। বাট ওভারঅল আমি স্টপ লস বার টু বার ক্যালকুলেট করছিলাম, এখানে নিয়ে গেছিলাম, এখানে নিয়ে যাওয়ার পর আমি এইবারের 50%টাকে স্টপ লস রেখেছিলাম। এত দূর গিয়েছিল, নিচে পড়েছে, আমি এইবারের 50%-এর স্টপ লস রেখেছিলাম। ওপরে গিয়েছিল, আমার স্টপ লস হিট করে নিয়ে এখানে এসেছে, আমার ডেট কমপ্লিট হয়েছে, তো আমি এক্সপায়ারি বুক করে বেরিয়ে গেছি। এটা ছিল আমার বেসিক ট্রেড। এবার এইগুলো সব সিক্লিক্যাল মুভ, এগুলো টাইম টু টাইমই আসে আর সাইকেল ধরে ধরে আসে। এরকম সেম আমরা এখন একটা গোল্ডে চেক করতে পারি। আচ্ছা, আমরা কি এখন গোল্ডে চেক করতে পারি? সবার কি টাইম হবে? হ্যাঁ 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 দাদা টাইম আছে আমাদের। আচ্ছা, একটা গোল্ড লাইভ প্রেডিকশন চেক করি, রাইট? আমরা কেন গোল্ডে সেল এটা কি সাইডে দাদা, আছি? এটা অনেকক্ষণ রেকর্ড হয়ে যাচ্ছে, এটা কি বন্ধ করে দেবো, দিয়ে আরেকটা নতুন স্টার্ট করবো? হ্যাঁ, করতে পারো, গোল্ডের অ্যানালিসিসটা আলাদা করতে পারো, কিন্তু আমি রেকর্ড গুলো নিয়ে, ঠিক আছে পরে আমাকে পাঠিয়ে দিও, তারপর আমি দেখবো রেকর্ড গুলো নিয়ে কি করা যায়। ওকে। এই যে প্রথমে গোল্ড একটু মুছে দিই, কারণ আমরা গোল্ডের চার্ট খুব নোংরা। দাদা কামরুনদা যেটা বললো না, তুমি ওইটা করো না। গোল্ডের তোমারটা যদি হোন্ডা খোলা থাকে, তুমি অন্য একটা খোলো, হ্যাঁ, অন্য একটা এফএক্সিএম বা কিছু, মানে ওখানে ইমেল আলাদা করতে হবে না। ইমেল আলাদা না করে অন্য একটা না, চার্ট খোলা যায় না? ওখানে তুমি তুমি গোল্ড সার্চ করো, দেখো অপশন আসবে অনেকগুলো, তুমি যে কোনো এফএক্সিএম বা যে কোনো একটা অন্য নেবে। আচ্ছা, ওকে, ওরকমও করা যায়। হ্যাঁ হ্যাঁ, অত অত কিছু জানি না ভাই, আমি শুধু জানি বলে প্রথম আমি শুধু সাইকেল টাকা আসে, ইনকাম করি, এসব কিছু জানি না। দিনের তুমি ওই চার্টে যাও, গোল্ডের চার্টে যাও প্রথমে, যেখানে আছো সেখানে যাও। হ্যাঁ, এবার তুমি এই যে এক্স এ ডবল ইউএসডি আছে, হ্যাঁ, ওটা এক্স ক্লিক করো। ইউএসডি আছে, ওখানে ক্লিক করলে হয়ে যাবে। আবার এবার হ্যাঁ। সার্চ করো, এক্স এ ডবল ইউএসডি সার্চ করো। হ্যাঁ, এবার দেখো অনেকগুলো অপশন আসছে, দেখো। হ্যাঁ, আরেকবার ইউ দাও, আরেকটা ইউ দাও, ইউএসডি মারো, হ্যাঁ। আরেকটা এটা ইউ দাও আমি না, তাহলে হ্যাঁ আরেকটা ইউ দাও। হ্যাঁ, এবার দেখো গোল্ড চলে এসে, দেখো তুমি এফএক্সিএম বা ডান দিকে লেখা ওয়ান্ডা forex.com কিছু। forex.com, হ্যাঁ এগুলো লেখা। হুম, এটা সিলেক্ট করবে।
হুম আরে বিউটিফুল, থ্যাংক ইউ। দাদা জানে। বলছিলাম, হ্যাঁ। আচ্ছা, গুলিমার তুই এখানে বার দেখে বুঝিয়ে যাবি যে শুক্রবার দিন আমি সেল করেছিলাম, ঠিক আছে? হ্যাঁ আমি জানি, ওই তো এই ক্যান্ডেলটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু তারপরে মার্কেট একটা বড় এনগালফিং দিয়েছে, হ্যাঁ। বুলিশ এনগালফিং দিয়েছে। বাহ, হুম সবাই ভাববে বেরিয়ে গেল, বের করে গেল, আমি বেরোইনি। হুম আমার গোল্ডের পেটালটা যদি দেখাই, পেটালটা দেখতে পাবি, পেটালের চার্টের এই জায়গাটা, আমি কেন বলছি চার্টের একটু একটু ডিফারেন্ট হয়। আমরা এবার ইন্ডিয়ান গোল্ড দেখতে পারি একবার কিছুক্ষণের জন্য, একদম একদম। একদম ইন্ডিয়ান গোল্ড দেখতে পারি। এই যে দেখো, এই এই সমস্যাটার জন্য আমার গোল্ডের সমস্যা হয়েছিল, আমি এসএল খেয়ে আবার আমাকে এন্ট্রি নিতে হয়েছিল। এই চারটা আর ওই চারটার মধ্যে ভলিউমের ডিফারেন্স, ইন্ডিয়ার এই গোল্ডটায় ভলিউমের ডিফারেন্স কম, মানে ভলিউম কম, ঠিক আছে? ভলিউম কম, তো এর চার্টে স্টিফনেস বেশি। গোল্ড মেন ট্রেন্ডে গোল্ড বুলিশ, রাইট? আমরা এই ব্যাপারটা এর আগেই কথা বলছিলাম। যখন মেন ট্রেন্ড স্ট্রং থাকবে, বড় সাইকেল লার্জ থাকবে, ছোট সাইকেলের ভেতরে ছোট সাইকেল প্যাটার্ন ছোট ছোট বানাবে, মানে রিট্রেসমেন্টস কম নেবে। হুম হুম। তো এটা দেখা যাক, এটা খুব খুব সুন্দর একটা এক্সাম্পল। এখানেও কিন্তু সাইকেল ফলো হয়েছে অ্যান্ড অল, আমি মেপেছি, মেজার করেছি, একই সাইকেল চলছে। ইন্ডিয়ান মার্কেটে গোল্ডে ট্রেড করতে হলে অনেক অনেক টাকা লাগবে না? ওই 1 লাখ 2 লাখের উপর টাকা লাগবে, তাই তো? ভাই ইন্ডিয়ার মার্কেটে স্ক্যামটা বলছি, ইন্ডিয়ার একটা জায়গা আছে যেখানে তোমার রিস্ক মানে হচ্ছে গভর্নমেন্ট যদি ধরে, তা তুমি পয়সা কামানো তো শিখে যাবে, কিন্তু তারপর আসবে গভর্নমেন্ট, ডাব্বা বলে ওটাকে, ডাব্বা ট্রেডিং, যেখানে প্রিমিয়াম দিতে হয় না। হ্যাঁ, ইন্ডিয়ান মার্কেটে ট্রেড করতে গেলে পয়সা লাগে, তার কারণ হচ্ছে এখানে সেট আপ হচ্ছে বড় লোকেরা আরো বড় লোক হবে, গরিবরা আরো গরিব হবে। আর ডিফারেন্সটা কি তৈরি করবে? বড় লোকেরা গরিবদেরকে জানতে দেবে না যে বড় লোক হওয়ার ফান্ডাগুলো কি। হাত ওদেরও দুটো, আমাদেরও দুটো, মাথাও একই, ওরাও মঙ্গল গ্রহ থেকে এসেনি শিখতে, ঠিক আছে? বোঝা গেল? তো হুম হ্যাঁ, হুম হুম হুম। তো একটা যেটা হচ্ছে ওয়েলথ ম্যানেজমেন্ট, যেটা আমি যেমন একটা জিনিস শিখেছিলাম ফার্স্ট, যে আমাকে যদি 1 লাখ টাকা বানাতে হয়, ফার্স্ট গোল কারোর কি হবে, সে ফার্স্ট একটা কোনো একের টার্গেট কমপ্লিট করবে, ঠিক আছে? যে 10,000 টাকা বানাতে যায়, ফার্স্ট তার গোল হচ্ছে 10,000 টাকা। 10,000 টাকা বানানোর জন্য তাকে ওই ব্যাপারটাকে স্প্লিট করে নিতে হবে। সাপোজ সে মার্কেটে ট্রেড করে, বা কোনো একটা গরু চড়ায়, বা যাই করে, বা দুধ বিক্রি করে, বা কোথাও চাকরি করে, বা করে, বা চাকরি করলেও সেট আপটা একটু আলাদা, ওখানে ওর ট্যাক্স কাটা যায়, যাই হোক, যাই করে। তো ফার্স্ট 1 লাখ টাকা বানাবে সে কি করে? ট্রেড করে যদি শুরু করলাম, ফার্স্ট আমি যদি 10,000 টাকা নিয়ে শুরু করলাম ট্রেডিং, আমি 10,000 টাকা থেকে 1 লাখ টাকা বানাবো। আমার স্টপ লস সবসময় হবে 10,000 টাকায়, 200 500 টাকার বেশি স্টপ লস তো কোনোদিন হবে না, ঠিক আছে? কারণ ক্যাপিটাল ছোট আছে বলে আমাকে 500 টাকা স্টপ লস নিতে হচ্ছে। ক্যাপিটাল যদি আমার কাছে 1 লাখ টাকা থাকে, তাহলেও আমার স্টপ লস হবে অলওয়েজ ওই 1,000 টাকা, তার বেশি তো না, এক লটে। এটা এটা ডাব্লিউডি জ্ঞান নিজেও বলেছে যে 3 to 5 পিপসের বেশি লস ও কোনোদিন অ্যাকসেপ্ট করতো না। 18টা রুলের মধ্যে আমি নিয়ে যাই একবার, না হলে ব্যাপারটা, 28টা। হ্যাঁ সরি 28টা রুলের মধ্যে আমি একবার নিয়ে যাই। একে লাস্ট পাঠিয়েছি, এই যে 28টা রুলের মধ্যে এখানে আমাদের রয়েছে যে দেখো এখানে অলওয়েজ প্রোটেক্ট এ ট্রেড হোয়েন ইউ মেক ইট উইথ এ স্টপ লস অর্ডার to 3 cents and never more than 5 cents away. Cotton 20 to 40 and never more than 60 points away. তো এটা এই যে ব্যাপারটাও লিখেছে, ইচ্ছা করে কটনটা লিখেছে 20 to 40 and 60% away। এর পেছনে কারণ হচ্ছে এক নম্বর, হরি, হ্যাঁ, এর পেছনে কারণ হচ্ছে ও বোঝাতে চেয়েছে যে এখানে ডিফারেন্ট ডিফারেন্ট ইনসিটির জন্য ডিফারেন্ট ডিফারেন্ট অ্যালোকেটেড হবে, স্টপ লস অ্যালোকেটেড হবে, ওকে? কিন্তু সেটা কখনোই এমন জায়গায় যাবে না যেটা একেবারে খুব, মানে ক্যাপিটালের 10% 5% বা এরকম। বোঝাতে পারলাম? হুম। হ্যাঁ বুঝতে পারলাম। আর একটা জিনিস যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে স্টপ লস অর্ডার। আমরা ট্রেডটা নেওয়ার পরে বসে থাকি, স্টপ লস লাগাবো, যখন স্টপ লসের কাছে আসবে তখন স্টপ লস লাগাবো। ট্রেড করতে আমরা সবাই ট্রেড করেছি, আমরা জানি এই জিনিসটা করেছি আমরা। যখন এটা আমরা করি স্টপ লসটা না লাগানোর জন্য, যেই স্টপ লসের কাছে আসে তখন আমাদের মেন্টালিটিটা চেঞ্জ হয়ে যায়। স্টপ লসের
আরেকটু উপরে যাক, স্টপ লসের উপরে বুক করে নেবো, যদি এখান থেকে রিভার্সাল মারে তাহলে রিভার্সালে বুক করে নেবো। এইসব সাইকোলজি আমাদের ব্রেন আমাদের সাথে খেলতে শুরু করে। এটার পেছনে কারণ কি, ব্রেন আমাদেরকে প্রোটেক্ট করতে চায়। কি থেকে? আমরা যে ভুল, আমাদের যে ভুল হতে পারে সেটা থেকে ব্রেন আমাদেরকে প্রোটেক্ট করে। এই খেলাগুলো সাইকোলজিক্যাল, এবং এইগুলো এগুলো আমাদের ছোটবেলা থেকে যেভাবে পারভারিশ করা হয়েছে তার উপরে বেস করা হয়। আমরা কোনোদিন এগুলো ব্রেক করতে পারবো না, রাইট? ব্রেনের চ্যাটারকে। তো আমাদের বেস্ট কাজ হচ্ছে অর্ডারে যখন আমরা ট্রেডে এন্ট্রি নিচ্ছি, অ্যাজ সুন অ্যাজ সঙ্গে সঙ্গে স্টপ লস লাগিয়ে দেওয়া হবে। এমনকি হোল্ডিং এ ট্রেডেও কিছু কিছু ক্ষেত্রে হোল্ডিং এ ট্রেড কি থাকে, পরের দিনে আবার স্টপ লস বসাতে হয়, আমরা ভুলে যাই পরের দিনে স্টপ লস বসাতে। প্লে সেট, এটা একটা চাকরির মতো কাজ, সকালবেলায় ঘুম থেকে উঠে স্টপ লস লাগানো। আর একটা সব থেকে বড় ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে হোয়েন ইন ডাউট গেট আউট অ্যান্ড ডোন্ট গেট ইন হোয়েন ইন ডাউট। এটা এটা আমাকে বহুবার বাঁচিয়ে দিয়েছে বড় বড় লস থেকে। আর মানে সব থেকে বেস্ট হচ্ছে যে আমরা যেটা করি মাঝে মধ্যে, যেটা হয় ট্রেড করতে গিয়ে সিস্টেম প্রপারলি পাচ্ছি না, কিন্তু আমরা একটা এন্ট্রি নিয়ে ফেলি। এরকম হয় আমাদের সাথে, রেসপন্স হয়েছে, হ্যাঁ হ্যাঁ সবার সাথে হয়েছে, হ্যাঁ দা হয় এটা। সবাই করেছি আমরা, সবাই করেছি, কারণ সবাই মানুষ আমরা, রাইট? আমরা হুম আমাদের নিজেদের ভুলগুলোকে শোধরাতেই এখানে এসেছি। তো যখন ডাউট থাকবে, একটা ট্রেড নেওয়ার পরে আমাদের মনের মধ্যে ডাউট ক্রিয়েটই হয়। যে সব থেকে বড় কথা, ওই ট্রেডটার পেছনে অ্যানালিসিস থাকে না, তাই ওটা ডাউট ক্রিয়েট করে। ফার্স্ট আমি যেটা পরে সেলফ অ্যানালিসিস করে দেখেছি, ডাউটের জন্ম হচ্ছে অজানা থেকে। যখন তুমি কোনো কিছু জানবে সার্টেনলি হচ্ছে, তখন ডাউট আর আসে না। তারপরেও স্টপ লস থাকছে, কিন্তু তখন ডাউট আর থাকছে না, তো কনফিডেন্স থাকে। হুম আর আরেকটা জিনিস যেটা হচ্ছে ট্রেড অ্যাট দ্য মার্কেট, যেটা এটা ডাব্লিউডি জ্ঞানও করতো। ও কখনো সালা কোনো একটা এতে এন্ট্রি নিত না, ও বসে ওই প্রাইসটাকে আসতে দিত আর সেই প্রাইসে গিয়ে এন্ট্রি নিত। মানে এরকম কিছু করতো না যে অর্ডার ফেলে দিত বা কিছু। ও টাইমের এগেনস্টে ট্রেড করতো, তো ওর কাছে একটা টাইম থাকতো যে এই টাইমেতে আমার কাছে আসবে, যে রেঞ্জে আসবে ওখানে যে রেঞ্জ ছোট বানাবে, ওই রেঞ্জের এগেনস্টে ছোট স্টপ লস নিয়ে আমি ঢুকে যাব। এইভাবেও ট্রেড করতো। এগুলো টানেল থ্রু দেওয়ার পড়লে ও ট্রেডিং এর পুরো স্টাইল ওখানে লেখা আছে, কিভাবে ট্রেড করতো। অ্যান্ড তারপরে এসএল খেয়েও আবার এন্ট্রি নেওয়া, সবকিছু লেখা আছে ট্রেলিং এসএল খেয়ে। আর আমাদের প্রফিট বুকিং যেটা, ফার্স্ট প্রফিট বুকিং হচ্ছে বিনা কারণে ট্রেড বন্ধ করা, এর জন্যই ট্রেলিং এসএল। আমাদের একটা টাইম গিয়ে ট্রেড করার পর মনে হয় যে আমার হয়ে গেছে প্রফিট, রাইট? সবার মনে হয় ফার্স্ট টার্গেট হিট, সেকেন্ড টার্গেট হিট, থার্ড টার্গেট হিট, হোয়াট এভার হয়ে গেছে। বাট এখানে জ্ঞান বলছে যে তুমি তোমার স্টপ লসটাকে বুক না করে প্রপার রিজন ছাড়া, মানে যেমন আমরা 1.618 আমি যে বললাম শুক্রবার দিন বুক করে নিয়েছিলাম, এগুলো প্রপার কিছু কিছু রিজন থাকে যেগুলো পরে বেরোবে, বাট প্রপার রিজন ছাড়া তুমি তোমার ট্রেড বুক করার দরকারই নেই। তলায় স্টপ লস দিয়ে ছেড়ে দাও, ওটাকে রান করতে দাও। আমাদের সাইকোলজি কি বলে, টার্গেট 1 এসে গেছে বুক করিয়ে দাও। এগুলো মডার্ন সাইকোলজি, ওরা চায় ভলিউম ইনভলভ হোক, মানুষ আরো বেশি ট্রেড করুক, মানুষ পাগল হয়ে যাক। একটা মানুষ যত ট্রেড নেবে তত তার অ্যাকুরেসি ফ্লাকচুয়েট করবে। তো একটা সাইকেল প্রপার ধরে নিলে সেই সাইকেলটা 50%, 60%, 70%, 80%, 90%, 99% ক্যাপচার করে নেওয়াটা সব থেকে বেস্ট। যদিও প্রথম দিকে 50% মানেই তোমার টাকা ডবল হতে হতে যাবে। আচ্ছা, এখানে আমরা স্টপ লস ট্রেলের যে ব্যাপারটা দেখছিলাম ওখানেতে দেখবো, সেটা হচ্ছে যে ইন্ট্রোডাকশন টু প্রাইস টাইম। আসছি আমরা ইন্ট্রোডাকশন টু প্রাইস টাইম, আসছি আমি ওটা ব্যাপারে। প্রাইস টাইম আমরা লাস্টে শিখে নেব, কিভাবে প্ল্যানেট কাজ করে, কিভাবে জিওমেট্রি কাজ করে, আর কি করে মেজারমেন্ট করতে হয়, মেন পার্ট যেটা আমাদের ইন্ট্রোডাকশন আজকে। তো তার আগে স্টপ লস ট্রেলের এই ব্যাপারটা একটু দেখে নিই। এটা কি এত বড়ই আসবে? হ্যাঁ স্যার, ডান দিক বাঁ দিক হবেন না? হবে তো, হবে না, হবে না, হবে না। ঠিক আছে। তো মার্কেট যখন উপরে যায় বা নিচে যায়, তখন মার্কেট আমাদেরকে দেয় স্ট্রাকচার। এই ব্যাপারটা আমি সাপোজ এই ম্যানিপুলেশন এই জায়গাটায় বাই করার কথা ছিল গোল্ডে, আমাদের সাথে বাই করে না। দেখেই আমার মনটা খারাপ হচ্ছে। এই তো গোল্ডে, গোল্ডে চলে যাই, গোল্ড শুরু করে যাক তাহলে। হ্যাঁ হ্যাঁ বকা হয়ে গেছে অনেকক্ষণ। ফার্স্ট আমরা প্রাইস টাইম শিখতে এসেছি এখানে।
ইন্ডিকেটর কেন কাজ করছে না? আর এখানে ইন্ডিকেটর কেন কাজ করছে না? কেন কাজ করবে তো, ইন্ডিকেটরে ক্লিক করো। সব কাজ করবে না। ইন্ডিকেটরের উপরে ইন্ডিকেটর ওভারল্যাপ হচ্ছে নাকি? একবার তাহলে রিফ্রেশ করো বা কিছু, হয়তো আমরা তো করি হয় তো, চার্টে দুটো অবভিয়াসলি হওয়া উচিত তো, সরি হ্যাঁ। হওয়া উচিত তো। ও, এগুলো আমি ফটাফট মুছেই ফেলি। কেন ওই চার্টে কি হলো, তোমার ওই চার্টে কি সমস্যা হলো? সেটা রিলোড মারলাম আবার চলে গেছে। তো ওখানে আবার সার্চ করো আর একবার, এগুলো ডিলিট কেন করছো? তোমার এগুলো পরে সমস্যা হবে। কারণ আমি জানি মুখস্থ কি হতে চলেছে, 11 দিন বাদ লো আসবে, কি হবে রেখে এগুলো। আচ্ছা ঠিক আছে, তোমার সমস্যা নেই। আবার টেনে নিবা, হ্যাঁ খাটনি হবে টেনে তখন। নিব। হ্যাঁ, এই তো পরিষ্কার হয়ে গেছে, এই তো ক্লিয়ার। আমরা তো একটুখানি অ্যানালিসিস করব, ঠিক আছে? তো এখানেতে অ্যাস্ট্রোনমিক্যাল যা যা ইভেন্ট হচ্ছে সেগুলো আমি পরে বলছি। আমি কনফার্ম ছিলাম যে গোল্ডে কেন ফল হবে, রাইট? গোল্ডে কেন ফল হবে এই ব্যাপারটা ওরা শুক্রবার দিনও যখন ছিল তখন ওরা বুঝতে পারেনি। আমি শুক্রবার দিনকে নিয়েছিলাম, তারপরে একটা নতুন হাই বানিয়েছিল এখানে। ও হরি, এখানে একটা নতুন হাই বানিয়েছিল। এখানে বোধহয় এই জায়গা থেকে আমাদের বোধহয় প্রেডিকশন ছিল যে এই ডেট থেকে ফল হবে, রাইট? হ্যাঁ হ্যাঁ এরকম একটা ডেট এসেছিল, এই ডেটটায় সেল করেছিলাম আমি ফার্স্ট 22 মে। হ্যাঁ আমার মনে আছে। হ্যাঁ কি হ্যাঁ বললে? হ্যাঁ, তুমি এটা তো সেল করেছিলে। 22 মে এই ডেটটায় সেল করেছিলাম ওপর থেকে। এখানে এর প্রাইসটা ছিল এই এদের বারটা সরাই, এই যে এই রিজেকশনটার ওপরটা থেকে সেল করেছিলাম। ওই যে লম্বা লাইনটা টানা আছে যতদূর সম্ভব ওই লাইনটাতেই সেল করেছিলাম, ওটা ডেইলিতে গেলে বুঝে যাবে। আর আমার সেল করেছিলাম আমি গোল্ড পেটালেতে, এখানে ইন্ডিয়ান গোল্ডেতে। তো মজার ব্যাপার হচ্ছে আমি যখন এখানে ইন্ডিয়ান গোল্ডে সেল করেছি তখন আমার শুক্রবার এটা যেটা হচ্ছে সেটা হচ্ছে এই ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা 22 মে, ঠিক আছে? এবার আমার স্টপ লস লাগানো আছে আমার টপের মাথায়, কারণ আমি তো টপের কাছে সেল করেছি। তো ওখানেতে আমার যখন এসএলটা ছিল এই জায়গায়, এই যে এই এসএলটা, এই ছাতার মাথা, এই এসএলটা, এখানে আমি প্রফিট বুক করিনি। এখানে আমি বুক করিনি কারণ ওরা সকালবেলায় গিয়ে ও ঘুরে চলে এসেছে। আমি কনফার্ম ছিলাম যে ও নিচে আসবে বা হোয়াট এভার, ওখানে এসএল বুক করিনি। মার্কেট সকালবেলায় রিভার্সাল দেয়, ওগুলো সব পরে পরে আস্তে আস্তে জানা যাবে। আমার এসএল বুক এখানে হয়েছে দাদা, পরের দিন, এখানে তো তোমার এইখানে হাইটা পরের নেয়নি, দিন। বাট ফরেক্স এর গোল্ডে নিয়েছে হাইটা, অনেকটা উপরে গেছিল। ভলিউম, এক্স্যাক্টলি, স্ট্রাকচার, প্যাটার্ন। তুইও স্কুল গেছিস, তোর পাশের বাড়ির মেয়েটাও স্কুল গেছে, হ্যাঁ। তোরা একই টাইমে স্কুলে গিয়ে ঢুকেছিস, বাট তোরা যখন স্কুলে যেতিস একই খাবার খেয়ে কি যেতিস? না। তাই জন্য আজকে তুই এক জায়গায় আর তোর পাশের বাড়ির মেয়েটা এক্স ওয়াই জেড আরেক জায়গায়। এটা স্ট্রাকচারাল ডিফারেন্ট। এইটুকু ডিফারেন্স বোঝা যায়, কিন্তু ওখানে প্রাইস রিভার্সাল নেবে কি নেবে না সেগুলো বার করার জন্য আমাদের কাছে অন্য প্যারামিটারস আছে, রাইট? হ্যাঁ, এই জন্য আমি তোমাকে বারবার বলছিলাম যে তোমার এসএল খাইনি, কিন্তু তোমার এখানে তো হাই যায়নি, হাই নেয়নি। না এখানে নেয়নি তো। না। তো যখন তুই বলছিলি আমাকে তোমার এসএল খাইনি, তখন আমি তো তোকে বললাম যে আমি হোল্ড করছি। কারণ তুই শিওর জানিস না, ওখান থেকে ছাড়া কোনো উপায় নেই, কারণ তোর কাছে তো কনফার্মেশন আছে। এবার প্রাইস, এটা কে? বিটকয়েন। এখানেও হচ্ছে, দেখ এখানেও চলছে। তাহলে বেয়ারিশ এনগালফিং, এই দেখ 1.618 খেয়ে গেছে। এবার হ্যাঁ। এবার এখান থেকে এখানে আসবে। এইরকম একটা কিছু, এর পাস স্ট্রাকচারটা কেমন বানিয়েছে। ও সালা 25% অব্দি যাবে এটা। তো জিওমেট্রিক অ্যাঙ্গেল, রাইট? ডাব্লিউডি জ্ঞান বলেছিল জিওমেট্রিক অ্যাঙ্গেল বানায়। আমরা জিওমেট্রিক অ্যাঙ্গেল যখন শিখবো তখন আমরা বুঝতে পারবো যে কত দূর যাবে, কোথায় যেতে পারে, বা এই সব কিছু। ওকে, তো আমরা এখানে ছিলাম আসলো গোল্ডে, তো গোল্ড 1.27 এ আসলো না বিটকয়েন। 1.27 কেন, 1.618 গেল দেখলাম তো। 1.27 অব্দি আসেনি, 1 অব্দি গিয়ে চলে গেছে। দেখিনি, চেক করে নি, দেখছি। তো যাই হোক, এখানেতে গোল্ড কেন সেল যাবে, আজকে ট্রেড, আজকের পরে সবাই একটা ট্রেড পেয়ে যাবে তোমরা।
হুম আই হোপ যে তোমরা এটা করো। সেটা হচ্ছে ফার্স্ট যে হাইটা নিয়েছি, ফার্স্ট যে লোটা নিয়েছি, 5% লেভেল আমরা আগেও দেখেছি। এই যে আমার ব্লু লাইনটা, এটা হচ্ছে আমার এসএল আসছে এখানে, ঠিক আছে? ব্লু লাইনে গায়ে গায়ে আমার এসএল আসছে এগিয়ে গিয়ে, যেটা পরের দিন খেয়েও যেতে পারে, কিন্তু আমি তখন এখানে ক্লোজিং এর জন্য ওয়েট করব একটু, কারণ উইকলি একটা টপ বানানোর প্ল্যান থাকে, সবাই আমরা জানি। তো ওখানে যে উইকটা মারবে ওপরের দিকে, সেটাতেও ম্যাক্সিমাম লোকের এসএল নিয়ে বেরিয়ে আসবে। এখানে এখানে আর একটা ডান্ডা ও বানাবে, দেখিয়ে দিচ্ছি কিভাবে। এটাই সামনে। এরকম করে ওপরে পুশ মেরে তারপর নিচে আসা উচিত, কারণ মার্কেট কখনো রিটেলারদেরকে নিয়ে নিচে যায়, মানে মার্কেট বানানোই হয়েছে গরিব কারো গরিব বানানোর জন্য, আর বড় লোক কারো বড় লোক বানানোর জন্য। বড় লোকেরা বড় লোক হয় তাদের নলেজের জন্য বা ডিসিপ্লিনের জন্য। পয়সা তো সবাই কামায়, বাট রাখতে পারাটাই হচ্ছে সব থেকে বড় ডিসিপ্লিন। তো এখানে এসএল গুলো নেবে রিটেলারদের মেন্টালিটি চেক করে, আমাদের মেন্টালিটি ডিসাইড করে যে আমাদের কাছে কত পয়সা থাকবে, তারপর ও আসবে নিচে সোজা এখানে আস্তে 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 গ্র্যাজুয়ালি। এটা আমি কিছু মানুষের সাথে কথা বলেছি, গোল্ড 3,100 ডলার অব্দি নামতে পারে। তো এই মার্কেটে আমরা ট্রেড কিভাবে এন্ট্রি নেবো এক্সিট নেবো সেটা একটু দেখিয়ে দিই। তোমরা তো আর ইন্ডিয়ান মার্কেটে ট্রেড করো না, তো তোমাদের কোনো দরকারও নেই। হ্যাঁ, তো এখানেতে ফার্স্ট সাইকেল কমপ্লিট হয়ে গেছে। এই যে হাই লো 50%, এই জায়গাটায় 3,325 বা এরকম লেভেলেতে এন্ট্রি ছিল, এক ফার্স্ট এন্ট্রি ছিল, ঠিক আছে? এই ফার্স্ট এন্ট্রি বলছি, এখনো এন্ট্রি হয়নি, এরপর নিচে যাবে তারপর আবার আসবে। যদি এখান থেকে সেল করতে চাও তাহলে 0.5 থেকে কি তিন হাজার তিনশো সেলটা পঁচিশ হবে? হ্যাঁ 2.5 বা 3,325 সরি এই লেভেলটা থেকে। 0.25 যেটা আর কি। এই লেভেল থেকে রিভার্সাল হয়ে গেছে অলরেডি। ও আচ্ছা। এই লেভেল থেকে রিভার্সাল হয়ে গেছে। দ্য বেস্ট টাইম ওয়াজ হিয়ার, হুম এখানে দেখাচ্ছি কোনটা। ওকে ওকে। এই হাইলোটা আমি মার্ক করেছিলাম তখন। আমাদেরও সেল দিয়েছে, আমারও শুক্রবার একটা সেল হোল্ড করা আছে। বাহ নাইস, আমিও হোল্ড করে রেখে দিয়েছি। বাহ খুব ভালো। এখন একটু একটু কনফিডেন্স হচ্ছে না, বিকজ ইটস ফাকিং ওয়ার্কিং। তো এটা মোটামুটি চলবে। আমাদের ডেট আমি এখন বলছি না, কিন্তু আমাদের সামনে মোটামুটি 5.5 থেকে 6.5 দিন অবধি টাইম আছে, মার্কেট নিচে যাবে, ঠিক আছে? এই যে টাইমগুলো আমি বলছি, 5.5 দিন 6.5 দিন হোয়াট এভার যাই আছে, এইগুলো সবকিছু আমার নিজের কিছু নয়। ডাব্লিউডি জ্ঞানের ওখানে বই পড়ে, একটা বই আছে টানেল থ্রু দি এয়ার, আর হুইল অফ 24, স্কোয়ার অফ 24, এইসব চার্টস গুলো আছে, ওখান থেকে বার করে করে এগুলো করা যায়। ওগুলো ইউজ করা শিখতে হয়, কি করে ব্যবহার করতে হয় ওটা শিখতে হয়। ওটাই ওরা চায় না মানুষ শিখুক, তাই ওরা রিল বানিয়েছে, সবাই রিল দেখুক, ঠিক আছে? এটা ছিল আজকের ওভারঅল টাইম প্রাইসের যে সেটআপ বা টাইম প্রাইসের যে কনসেপ্ট, সেটার ব্যাপারে। এরপরে আমি এখানে সবকিছু ডিটেলসে, অবশ্যই সবাই জানো যে এখানে ডিটেলসে বলা পসিবল নয়, তাও এখানে কিছু কিছু জিনিসপত্র আমি দেখিয়েছি যেগুলো দিয়ে এক্ষুনি গিয়ে ট্রেড করা পসিবল। যাদের কোনো কোয়েশ্চেন আছে তারা একটু এরপর কোয়েশ্চেন, মানে আমরা কোয়েশ্চেন অ্যান্সার সেশন করে এরপরে এটাকে এন্ড করব। তো যাদের কোনো কোয়েশ্চেন থাকে তো তোমরা জিজ্ঞাসা করতে পারো যে কোনো ব্যাপারে। তুমি যে ডাব্লিউটি জ্ঞানের যে কটা বই মেনশন করলে, ওই আচ্ছা, বইগুলো আমরা ডাব্লিউডি জ্ঞানের, হ্যাঁ ওই বলো বলো। বইগুলো ওই বইগুলো কি আমরা আমরা পাবো কোথায়, এবং সেটা কি আমাদের কি ম্যান্ডেটরি পড়া, মানে এখন ফর দ্য টাইম বিং? টাইম যদি না থাকে তাহলে হ্যাঁ, নতুন কিছু শিখতে গেলে নতুন কিছু, মানে আই মিন টাইম তো দিতেই হবে। উইদাউট কার্মা কি করে পসিবল কোনো কিছু? মানে নিউটনের ফার্স্ট সূত্রই তো বলে আমাদেরকে, কোনো কিছু যদি স্থির হয়ে পড়ে আছে, সেটাকে যদি মুভ করতে হয় তো সেটাকে বাইরে থেকে বল প্রয়োগ করতে হয়। তোমার পকেটে অ্যাকাউন্টে ব্যালেন্স স্থির হয়ে আছে, সেটাকে মুভ করাতে হবে। হ্যাঁ, তো আমরা এই বইগুলো পাবো কোথায়? বইগুলো ফ্রিতে অবশ্যই পাওয়া যায়, ইন্টারনেটে পাওয়া যাবে। ফার্স্ট হচ্ছে তুমি গুগলে গিয়ে সার্চ মারবে ডাব্লিউডি জ্ঞান রিডিং লিস্ট, ওখানে একটা লিস্ট অফ বই আসবে যেখানেতে যে বইগুলো ডাব্লিউডি জ্ঞান নিজে পড়েছিল, কিভাবে ওই বইগুলো পাওয়া গেছে। ডাব্লিউডি জ্ঞান নিজে বইগুলো, আগেকার দিনে কি হতো, বই পড়ার পর অনেক পুরনো বই সেগুলো
মানে বিক্রি করে দেওয়া হতো, রাইট? তো ডাব্লিউ ডিগ্যান ওই বইগুলোকে সেলিং লিস্টেতে অ্যাড করেছিল, সেখান থেকে জানা গেছে যে এই লাইনে ডাব্লিউ ডিগ্যান পড়াশোনা করেছিল। 2 নাম্বার হচ্ছে ডাব্লিউ ডিগ্যান নিজে বই লিখেছে, সেগুলো ইন্টারনেটে ফ্রিতে পাওয়া যায়। ডাব্লিউ ডিগ্যানের বুক লিস্ট বলে সার্চ মারলে ও কোন সালে কোন বই লিখেছে সেগুলো সব বেরিয়ে যাবে লিস্ট অনুযায়ী, মানে উইকিপিডিয়াতেই লেখা আছে এই সালে এই বই লেখা আছে এই সালে। তো 1908 বা 1909 সাল থেকে মনে হয়, না 1912 সালে ওর ফার্স্ট বই ছিল। ওইটাও ইন্টারনেটে ফ্রিতে পাওয়া যায়, যদি না পাও তুমি আমাকে টেক্সট করে দেবে যে এই বইটা আমি পাচ্ছি না, আমি তোমাকে ফরওয়ার্ড করে দেবো। ওকে, নিফটির কারেন্ট সিনারিওটা একটু বলবেন? আচ্ছা নিফটির কারেন্ট সিনারিও কত দিনের জন্য, উইদিন এ গিভেন পিরিয়ড না, তুমি কত দিনের জন্য জানতে চাও? না না, এই উইকটা জানতে চাই। আচ্ছা এই উইকটা শুধু, নিফটি তো বেয়ারিশ এতে আছে। নিফটিতে এখন কিসের সাইকেল চলছে আমাকে একটু ফার্স্ট দেখতে হবে। কোথায় গেল সিট? কত সাল চলছে, কত সাল বলছি, কোথায় যেন ছিলাম, কি মাস চলছে? জুন মাস তো পড়েই গেল আজকে থেকে। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, 6, 4, 7, 4 ডেট আছে। মার্চ, এপ্রিল, মে, জুন, হাই টু হাই হয়েছিল, লো হবে। ঠিক আছে, পাওয়া গেছে। আচ্ছা আমরা এবার দেখতে এসেছি নিফটি, সেম ওয়েতে আমরা নিফটি দেখবো। সরি আমার চার্টের জন্য। আচ্ছা এর জন্য আমি একটা জায়গায় চার্ট অলরেডি আছে বানানো এটার, এখানে। আচ্ছা এই ড্র ইনস্ট্রুমেন্ট কোথায় পাওয়া যায়, ঘোরালে? আচ্ছা এখানে কোনো ড্রয়িং ইনস্ট্রুমেন্ট নেই, ঠিক আছে। আচ্ছা ওকে, আমাদের বেয়ার মার্কেট শুরু হয়েছিল 27শে সেপ্টেম্বর থেকে, রাইট? 30শে সেপ্টেম্বর, 27শে সেপ্টেম্বর, 25 এখানে নেই কো। আচ্ছা 27শে সেপ্টেম্বর, সরি মাই ব্যাড। আচ্ছা 27শে সেপ্টেম্বরের ডেটটা আমার এসেছিল, ওটা আর কেউ জানতে পারবে না, বাট ধরে নাও যে ওভারঅল রাফ 30শে সেপ্টেম্বর থেকে তোমাদের জন্য বেয়ার মার্কেটে ফল শুরু হয়েছিল। ওকে, এই ব্যাপারটা ফোরকাস্ট করা আছে অলমোস্ট আগের বছর যখন সেপ্টেম্বর, জুন, জুলাই, অগস্টেরও আগে, জুন জুলাই করে আমি একটা গ্রুপেতে গিয়ে পোস্ট করেছিলাম যে নিফটি মার্কেটে 50% কারেকশন আসবে, সেই নিয়ে একটা কোনো, আমি জানি না, র্যান্ডম গ্রুপে কিছু লোকজন এসে আমাকে ধুয়ে দিয়েছিল। তো ভাই আমি তো জানতাম, তো তখন আমি ওদেরকে ধোয়ার চেষ্টা করতে পারিনি অত, কারণ মার্কেটে তখনো ফল হয়নি, আর আমি বলছি তখন ওটা জুন জুলাই করে। গ্রুপটা এখনো আছে মেবি, কিছু পোস্ট ফলো আপও আমার কাছে স্ক্রিনশট নেওয়া ছিল, পরে ডিলিট করে দিয়েছি কারণ আমার কাছে কোনো ওগুলো ভ্যালু নেই। তো যাই হোক, এটা হচ্ছে 3 দিনের চার্ট, মানে এক একটা বার তৈরি করতে 3 দিনের হাই আর লো নেওয়া হয়েছে, ঠিক আছে? আমরা এইগুলো কি করে নিতে হয়, কি করে বানাতে হয়, এগুলো আমরা আস্তে আস্তে শিখবো।
নিফটিতে এটা খুব সুন্দর কাজ করে ফর মি। ফার্স্ট আমাদের সুইং কোনটা? ফার্স্ট আমাদের সুইং হচ্ছে আই, এখানে কাকু এই যে হাই, এটা লো, এটা লো, ঠিক আছে? দেখা যাচ্ছে পরিষ্কার সুইং, মানে সুইং এর ভেতরে সুইং আছে, আমি দেখাচ্ছি, বাট এগুলো হচ্ছে হুইল ইনসাইড হুইল কনসেপ্ট। এগুলো পরে আমরা না শিখবো, মানে অন্যভাবে শিখবো। এটা অন্য কালার চেঞ্জ করে দিচ্ছি আমি। ও হোয়াইট হোয়াইট। দেখা যাচ্ছে সাইকেল টু সাইকেল এর ভেতরে। এখানে একটা জায়গা আমি ইগনোর করেছি। তো জেনারেলি আমরা যেটা করি, যখন আমরা বড় সাইকেলে ট্রেড নেব, তখন আমরা মিনিটে সাইকেল নিশ্চয়ই চেক করবো না রিভার্সালের জন্য। তো সেরকমই আমি ওই রিভার্সালটাকে আপাতত ইগনোর করছি, কারণ আমি বড় সাইকেলের একটা ফার্স্ট মোমেন্টাম ধরতে চলেছি। তারপর আমরা আস্তে আস্তে গ্র্যাজুয়ালি ছোট সাইকেল থেকে একেবারে ডে টু ডে সাইকেলে গিয়ে চেক করব। ঠিক, এটা আমাদের রিপ্লেসমেন্ট এসছে। আচ্ছা রূপা, এটা আমাদের কোথায় এসছে? হ্যালো, রূপা আমরা নেই, ওর নেটওয়ার্কের সমস্যার জন্য। নেই, ও নেই। আচ্ছা ঠিক আছে, কাটিয়ে দে তো। আচ্ছা আমরা দেখতে পাচ্ছি এটা কোথায় এসছে, অলমোস্ট রেড লাইনের ডগায় 25,100, ওখানেই প্রাইসটা দেখা যাচ্ছে। আমি কিছু অ্যাডজাস্ট করিনি, আমি জাস্ট র্যান্ডম একটা লেভেল টেনেছি। এবার এই যে কোথা থেকে কোন লেভেলটা ধরতে হবে আর কখন কোন ডাইরেকশনটা ধরতে হবে, এগুলো আমরা বড় সাইকেল, ওই 4 বছরের সাইকেল, 10 বছরের সাইকেল এর ইন্টারপ্রিটেশন থেকে বার করব। ঠিক আছে, এখন আমি অ্যানালিসিস যখন করব, আমি কিভাবে করব আমি সেটা দেখছি। তো আমি এখানে ঢুকিয়ে দিলাম। এবার এটা আমার চলে এলো, এখানে আমি একটা স্ট্রেট লাইন টেনে দিলাম। এটার উপর এটা হচ্ছে আমার মেজর লেভেল, যেখান থেকে মার্কেটের রেজিস্ট্যান্স আসতে পারে। এবার আমি 3 দিনের চার্ট কমপ্লিট হয়ে গেছে। এবার আমি চলে যাব ডেইলি চার্টে। এই যে আমার এখানে একটা মেজর লেভেল এসছে। এবার ওখান থেকে আমি এখানে দেখলাম একটা রেঞ্জ, মোটামুটি এখানে ডবল টপ ফরমেশন তৈরি হয়ে গেছে। এক সেকেন্ড, এই রেঞ্জটার একমাত্র মেজারমেন্ট হচ্ছে ঠিক তাই, হ্যাঁ আমি এটাই ভেবেছিলাম। এই সাইকেলটার এগেনস্টে কারেকশন হচ্ছে, এই সাইকেলটা দিয়ে মাপলে দেখা যাবে যে ওটা ডবল টপ বানাচ্ছে। ওকে, তো এই মার্কেট, এই যে মার্কেটে ফলটা হবে, এটা অনেক দিন ধরে হবে আর গ্র্যাজুয়ালি হবে। আই মিন সাইড বেস থেকে থেকে আস্তে 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 সাইড বেস থাকার পর তারপর ফল হবে। কারণ এই টাইপের প্যাটার্ন এর আগে আমি দেখেছি অন্য জায়গায়। যাই হোক, এগুলো সব মুখস্থ হয়ে যাবে পরে। তো আমরা নিচ্ছি একটা রেঞ্জ, ঠিক আছে? এখানে আমাদের ডবল টপ এসছে, ব্রাস, এখানে আমাদের ডবল টপ এসছে। এখানেও আমরা সেল করব না লং টার্মের, মানে 30 দিন 40 দিনের জন্য এখানেও আমরা সেল করব না। ঠিক আছে, আমাদের আরো কনফার্মেশন চাই 30 দিন 40 দিনের সেলের জন্য। কিরকম কনফার্মেশন? ওই সাইকেলটা, এই সাইকেলটা আমি পাশে সাইডে সরিয়ে দিলাম। এখানে আরেকটা রেঞ্জ তৈরি হয়েছে, সেই রেঞ্জেরও 50% থেকেও রিভার্সাল করছে। এটাকে আমি এখন সরিয়ে দিচ্ছি, নাহলে বুঝতে অসুবিধা হবে। আচ্ছা, আমাদের এই রেঞ্জটার এগেইনস্টে 50% থেকে মার্কেট ঘুরছে নিচে, ঠিক আছে? তো আমাদের বেয়ার সাইকেল যদি কন্টিনিউ হতে হয়, মানে আমাদের এখন ট্রেন্ড বেয়ারিশ আছে, সবাই তোমরা জানো, মানে নিফটিতে লাস্ট গোটা উইকটা নিচে গেছে। কখন আমরা বাই করব, রাইট? আমাদের তো সবসময় মার্কেট বেয়ার যেতে পারে না, ফুল সাইকেলে চলবে। বাই কখন করব? যখন আমার এই রেঞ্জের 50%, মানে বেয়ার সাইকেল কমপ্লিট হয়ে গেল, ওটা হুইল ইনসাইড হুইল যখন আমরা করবো, তখন আমরা দেখবো বুল আর বেয়ার কি করে একসাথে টানতে হয়। যাই হোক, এখানে আমার 50% এর মধ্যে রয়েছে, রাইট? দেখা যাচ্ছে। যখন আমার এই 50% এর ওপরে, এই লেভেলটাকে আমি আরেকটা হরাইজন্টাল দিয়ে টেনে নিচ্ছি। ইন্ট্রাডেতে বাই সেল কিভাবে করব? যখন আমার এই 50% এর ওপরে মার্কেট চলে যাবে, খোলার পর শুধু চলে গেলেই হবে না। এই যে 15 মিনিটের ক্যান্ডেল দেখা যাচ্ছে, হ্যাঁ।
15 মিনিটের ক্যান্ডেল, 45 মিনিটের ক্যান্ডেল, 1 ঘন্টার ক্যান্ডেল, এই সব ক্যান্ডেলেতে ও ছোট টাইম ফ্রেমেতে সেম ওরকম 50%, 25% থেকে রিভার্সাল দেবে 50% লেভেলের ওপরে ওপরে এখানে এখানেতে ও খুলবে হয়তো নিচে খুলতে পারে বা উপরে খুলতে পারে, দিয়েও আসবে এখানে 50%, এখানে হলে ফার্স্ট ক্রস করে চলে যাবে, আসবে এখানে 50% একটা রিভার্সাল দেবে, ফার্স্ট সাইকেল বানাবে, সেকেন্ড সাইকেল বানাবে, থার্ড সাইকেল বানাবে, এইভাবে উপরে যাবে। আর যদি তোমার নিচে থাকার থাকে, ওভারঅল মার্কেটে ট্রেন্ড ডাউন আছে ফর টু বি, আমি ডিপে বলতে চাইছি না, বাট মার্কেট এখন সাপোর্ট নিয়ে উপরে যাচ্ছে। তো ওভারঅল এখন সবার জন্য মার্কেট প্রচুর বুলিশ, সব কমপ্লিট হয়ে গেছে নাকি মার্কেটে রিভার্সাল সবাই নাকি বুলিশ হয়ে গেছে, যাই হোক হবে হয়তো। তো ছোট টাইম ফ্রেমে মার্কেটে আমরা যখন ট্রেড নিই, যিনি নিফটির জন্য ট্রেড নেবেন, ওনার কাছে ফার্স্ট যে ট্রেডটা আসবে সেটা 9টা-10টার টাইমে চলে আসবে, কারণ ফার্স্ট 9টার মধ্যে রিভার্সাল ক্যান্ডেল তৈরি হয়ে যায় 10টার মধ্যে। আর তারপরে ট্রেডটা আসবে 12টা থেকে 12:30টার মধ্যে, তারপরে ট্রেডটা গ্র্যাজুয়ালি 1টা, 1:30, 1:45 করে আসে। তো এইরকমই সময় থেকে 3 ঘন্টার ক্যান্ডেলে যারা ট্রেড করে, নিফটিতে যদি ট্রেড করে প্রফিট করতে হয় তাহলে আমি বলবো সব থেকে বেস্ট সেটা হচ্ছে 3 ঘন্টার ক্যান্ডেল, 15 মিনিটের ক্যান্ডেলে এন্ট্রি সব থেকে বেস্ট অপশনের জন্য, কারণ তাছাড়া থিটাডিকের সাথে লড়াই করা পসিবল না, কারণ 1 লাখ লোকের এগেনস্ট, মানে তুমি সেলারদের অপশন বায়ারদের যদি 10,000 টাকা থাকে, তাহলে অপশন সেলারদের কাছে কি বলবো 1 লাখ টাকা থাকে। এটাই আমি রেশিও দেখেছি অলওয়েজ বায়ার আর সেলারের মধ্যে, 10 জন সেলার মিলে 90 জন বায়ারের পয়সা খেয়ে নিতে পারে, এটুকু ক্ষমতা মার্কেটের আছে। আর এটা ওইভাবেই বানানো। তো এখান থেকে বুক করে বেরিয়ে যাওয়ার ওই যে টেকনিকটা, ওটা আমরা অপশনে যখন স্ট্র্যাটেজি দেখবো তখন আমরা দেখবো যে কি করে অপশনে ট্রেড করে স্ট্র্যাটেজিক্যালি ফলো করতে হয়, কিভাবে থিটাটিক এটা এনকাউন্টার করতে হয়। ওকে, তো নেক্সট আমাদের যদি 50%-এর ওপরে নিফটির যে ভিউ বললেন, এই যে 50% লাইন আছে 24,773, 24,800 রাফ আমি ধরে নিচ্ছি 24,800, মার্কেট যদি 24,800-র উপরে খুলে এসে যদি সাস্টেন করতে পারে, তাহলে নেক্সট উইকের জন্য নিফটি হোল্ড করে যাবে 24,800 থেকে 25,100 লেভেল। ওপরে যাওয়ার চান্সেস প্রচুর কম আছে। মানুষকে ফাঁসানোর জন্য যদি নিয়ে যায় সেটা আলাদা ব্যাপার, সাইকেল যদি চেঞ্জ হয় তাহলে জানতে পারবো, সেক্ষেত্রে আমি আপডেট করে দেবো যে সাইকেল চেঞ্জ হয়ে গেছে। আর সাইকেল চেঞ্জ হওয়ার চান্সেস কিন্তু এখন কোনো নেই, কারণ বড় সাইকেলে বেয়ারে চলছে, যদি তার জন্য আমার অনেক ক্যালকুলেশন ভুল করতে হবে মার্কেটকে। গত নিচে সপ্তাহে আমার যাওয়ার জন্য খতরনাক একটা লস হয়ে গেছে। কি গত মঙ্গলবারের দিন আমার 80,000 টাকা লস হয়েছে একটা সিঙ্গেল ট্রেডে। ফিউচারে নিশ্চয়ই, অপশনে তো না না, সিঙ্গেল ট্রেড। অপশনে। আরে স্যার বলেন কি, হ্যাঁ, এইভাবে পয়সাগুলো নষ্ট করবেন না। গত সপ্তাহে মানে মঙ্গলবার, মানে মঙ্গলবারের দিন সেন্সেক্সে আমি এন্ট্রি নিয়ে আমি স্টপ লস লাগাইনি, ওখান থেকে এমন একটা সিঙ্গেল ক্যান্ডেল 900 পয়েন্টের ক্যান্ডেল মেরেছিল, ওই ক্যান্ডেলে আমি পড়ে গেছিলাম, আমার পুরো ক্যাপিটাল সেদিন করে দিয়েছে একটা সিঙ্গেল ক্যান্ডেলে। হে ভগবান। সেন্সেক্স এর কথা বলছেন নিফটির নয়? সেন্সেক্স এর কলে না, আমি পুট নিয়েছিলাম, পুট নিয়ে আমার প্রফিট চলছিল, হালকা হালকা প্রফিট চলছিল, আমি দেখলাম যে চলো ট্রেডটা চলছে, ওইখান loss? থেকে এমন স্টপ লস আমি লাগাইনি, যে তোমার প্রফিটে চলছিল, আমি দেখলাম যে চলছে যেহেতু স্টপ লস লাগাবো না। একটা সিঙ্গেল ক্যান্ডেল মেরেছে 900 পয়েন্টের, হ্যাঁ অল হ্যাঁ, সাইড বুঝতে পেরেছি, এই যে এই 11টা 3 ক্যান্ডেল গুলোতে মিনিটে, হয়। 11টা 3 মিনিটে যে ক্যান্ডেলটা মেরেছিল। আচ্ছা, ওটা কি এক্সপায়ারির দিন ছিল? হ্যাঁ, এক্সপায়ারি দিচ্ছিল। সরি, এমন অনেক ক্যান্ডেলে লটেতে এন্ট্রি ছিল, অনেক কম স্ট্রাইক প্রাইসের এন্ট্রি ছিল নাকি? না 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 না, আমি কোনোদিন হচ্ছে আমি আউট অফ দা মানিতে ট্রেড করি না, আমি ডিপ ইন দা মানিতে ট্রেড করি সর্বদা। সেন্সেক্স তো মিনিমাম আমার হাজার টাকার প্রিমিয়াম আমার বাই থাকে, নিফটিতে মিনিমাম 300 থেকে 400 আমি আপনাকে বলবো প্রথম একটা চয়েস করে নিন কোথাও একটা। আর আরেকটা জিনিস, লস হয়েছে ঠিক আছে, খুব ভালো কথা, লস রিকভারি করার মানসিকতা নিয়ে কিন্তু মার্কেটে মোটেই আসবে না ট্রেড করতে, সব পয়সা চলে যাবে। রিকভারি করারই থাকলে আমার 18 লাখ টাকা লস টোটাল,
রিকভারির চিন্তা আমি সেটাও করি না। মার্কেট থেকে বার করা পসিবল, সেটাও মার্কেট থেকে প্রফিট করে বার করা পসিবল, কিন্তু 18 লাখ টাকা বার করতে কত ম্যাক্সিমাম কত লাগবে? 1 লাখ টাকা কি 2 লাখ টাকা নিয়ে 1 বছর ওয়ার্ক করলে এই স্ট্র্যাটেজি চালাতে পারলে, নিজের সাইকোলজি ঠিক রাখতে পারলে 1 বছরের মধ্যে উঠে চলে আসবে। কিন্তু আমি বলবো এগেন অপশন করলে কিন্তু এটা খুব চাপ আছে, কারণ আমি বারবার বলছি অপশন করলে আপনি অপশন সেলিং এ আসতে পারবেন না, আমি মানে সেলিংই করি, আপনাকে আমি মেনলি হচ্ছে লাস্ট 3 মাস সেলিং করছি। সেলিং করে আমার প্রফিট হচ্ছে, খারাপ আমি বলবো না। সেলিং আমি ঠিকঠাক ছিলাম। সেদিন আমার কি হলো, সকালে আমি সেলিং করেছিলাম, সেলিং করে আমার এক লটে 3200 টাকা প্রফিট করেছিলাম। ওরে আচ্ছা কি মনে হলো, আমার ওই পার্টনার ছিল, ও বললো যে চলো একটু বাজারে যাই। আমি বললাম আর একটা ট্রেড করি। পুট সেল দিয়েছিলাম, পুট সেল দিয়ে ওখানে একটা ফার্স্ট মুভ করলো, করে আমার প্রফিটটা চলে গেল। মাথাটা খারাপ হয়ে গেল, ওখান থেকে বাইং এ ঢুকে গেলাম যে না আমার প্রফিট চলে গেছে। বাইং করি, বাইং করে আবার ওখান থেকে হালকা একটু প্রফিট হলো। ওই প্রফিটটা চলছিল, ওখান থেকে এমন একটা টান দিয়েছে, টান বুঝতে দিয়ে একদম পেরেছি। পুরো এগুলো ক্যাপিটাল। এগুলো খুব ঠিক আছে, এগুলো ডিসিপ্লিনের খুবই বাজে অভাব। হ্যাঁ হ্যাঁ, এই একদমই। এগুলো ডিসিপ্লিনের খুবই বাজে অভাব, মানে পুরো চাপ। এক লটে আমি বলবো যে একটা ট্রেডে 1000 টাকার বেশি, মানে আপনি যদি 2 লটেও ট্রেড করেন সেক্ষেত্রে আপনার ওই 5 পয়েন্ট 10 পয়েন্টের স্টপ লস অপশানে অলওয়েজ, মানে আমার ট্রেডে যদি লং টার্মে হয় ডেইলিতে, তাহলে লস মানে লস রিস্ক থাকে ওই 2000 2500 মতো। আর যদি আমি ইন্ট্রাডে করি আমার লস যতটা মিনিমাম করা যায় আমি 10 পয়েন্টের আশেপাশে রাখি, ম্যাক্সিমাম ওটাকে টেনে নিয়ে যে আমি 1000 থেকে 1200 টাকার লস নিই, না, সেটাও আমি আমি বন্ধ করার চেষ্টা ইদানিং করি। আমি 15 পয়েন্টের উপরে স্টপ লস দেই না। অ্যাকচুয়ালি ওদিন ওই রকম একটা ক্যান্ডেল মারা, আমি বুঝতে পারি 900 পয়েন্টের ক্যান্ডেল যদি সিঙ্গেল ক্যান্ডেল মেরে দেয়, ওইটা মার্কেটে চলছে এখন, স্পাইক এখানেই মেরেছে, চলছে। স্পাইকে একদম খতম হয়ে গেছে সেদিন ঠিক আছে, ক্যাপিটালটা। বুঝতে পেরেছি। আপনি তাহলে যার একটা কাজ করতে পারেন, আপনি অ্যাডভান্সের জন্য আসতে পারেন, আমার বোধ হয় আপনার সুবিধা হবে। অ্যাটলিস্ট বেসিক যে ফিবোনাকি যেটা টানলাম সেটা দেখে আপনার এখন ট্রেড করার একটা সাইকোলজি বা কিভাবে মার্কেট জাজ করতে হবে সেটা নিশ্চয়ই আপনি একটু একটু বুঝতে পেরেছেন। আমি, হ্যাঁ অল্প অল্প বুঝছি। আমি অ্যাকচুয়ালি আইসিটি তে ট্রেড করি টুকটাক, একটু যেটুকু শিখেছি। সেভাবে তো আমার অত নলেজ নেই, অল্প নলেজ বিস্তর কারোর knowledge। থাকে না, নলেজ হ্যাঁ আস্তে আস্তে সময়ের সাথে গেইন করতে হয়। হ্যাঁ, না এবার এই আমি একদম নুব এতগুলো ট্রেডার ছিলাম, টাকা আমি চলে ম্যাক্সিমাম গিয়েছে, আমি মার্কেটে লস করেছি। যতটা শেখার পেঁয়াজের চেষ্টা কেজি করছি। ফেলে রাখি, হ্যাঁ। ঠিক ঠিক, আপনি সঠিক জায়গায় এসেছেন। দেখুন আমি কোনো গুরু নয়, আমি আপনাকে সবকিছু গুলে খাইয়ে দিতে পারবো না, কিন্তু আমি এটুকু আপনাকে সময়ের সাথে শিখিয়ে দিতে পারবো যে মার্কেটের অ্যাকচুয়ালি সাইকোলজিটা কি, আর এখানেতে টাকা ইনকাম মানে কিভাবে হয় ব্যাপারটা। ওটাই কথা। আর শুধুমাত্র ডিসিপ্লিনড ওয়েতেই এটা করা পসিবল, আর সময় লাগবে, পাক্কা সময় লাগবে, কারণ কোনো জিনিস বিনা সময়ের এগেনস্টে চলছে না। আমাদের জীবন থেকে শুরু করে সবকিছু সময় দিয়ে বাঁধা, মানে এই খেলাটাই এরকম। আপনার শ্বাসটা অব্দি সময়ের সাথে বাঁধা, গড়ে 15টা পার মিনিট। এটার হ্যাঁ সাথে কাকু, পৃথিবীর দৈর্ঘ্য যেটা আছে 24,000 নটিক্যাল মাইল, ওই পৃথিবীর যে ব্যাসার্ধ আছে ব্যাসার্ধর সাথে আমাদের শ্বাসের ডাইরেক্ট কানেক্ট করা যায়। এগুলো আমরা আস্তে আস্তে শিখবো, মানে আমি শিখবো, মানে আমি আপনাকে ডাইরেক্ট তো কোনোদিনই শেখাবো না, বাট আপনি যদি এই লাইনে থাকেন, পড়াশোনা করেন, শিখতে পারবেন। না আমি চেষ্টা আমি করছি। আমি সত্যি কথা বলতে এত টাকা আমি মার্কেটকে দিয়েছি। এই আমি তো বেশি দিন মার্কেটে আসিনি, আমি 2022 সালের পরে এসেছি। আমার ওই কয়েকটা কলিগ এসেছিল, ওদের সঙ্গে আসা। এসে হিসেব মতো আমি যা স্টক কিনেছিলাম, আমার আজকে পোর্টফোলিও 1 CR এর উপর হয়ে যাওয়ার কথা ছিল। আমার এত স্টক ছিল, কোনো কোনো স্টক 7,000 কোয়ান্টিটি, 10,000 কোয়ান্টিটি, যেসব স্টক কিনেছিলাম আমি, সেগুলো তো এখন মাল্টিবেগার স্টক হয়ে গেছে। এই যে কি নাম ওর, মাঝগাঁও ডক, আচ্ছা, মাঝগাঁও ডক হ্যাঁ। আমার কাছে ছিল 4,000 কোয়ান্টিটি ছিল আমার কাছে। বাপরে বাপ, শুধুমাত্র 4,000 কোয়ান্টিটি। মাঝগাঁও তো 4000 কোয়ান্টিটি। হ্যাঁ, আমি আমি বাল্কে কিনতাম মোটামুটি। আমি স্টক কিনলে আদানি পাওয়ার আমার কাছে 9,000 কোয়ান্টিটি ছিল। আদানি আদানি পাওয়ার। পাওয়ার 2020 28-এর আগে বেরিয়ে যাওয়া বুদ্ধিমানের হবে, আদানির যে কোনো। না আমার নেই এখন কোনো স্টকই নেই, আমি যা ছিল আচ্ছা আপনি সব নিয়ে এগুলোই অপশন ফপশনে চলে গেছে টাকা পয়সা। তারপর থেকে শেখার চেষ্টা করেছি, শিখেছি আমি বহু জায়গাতে। বেঙ্গলে মোটামুটি যারা শেখায় সবগুলো তো মানে পাপি বলবো এদেরকে, এরা কিছুই জানে না।
এক বিন্দু নলেজ নেই এগুলো, ঠিক আছে, যেগুলো শেখাচ্ছে আমারও প্রচুর। অত নলেজ নেই, আমি এতদিন ধরে খেটে খেটে যা না ডিসকভার না করতে পেরেছি, আ- আ- যা না দেখেছি না আপনার প্রফিট তবুও হচ্ছে নলেজ but আছে, আর বাকি যে মালগুলো রয়েছে আমি মালই বললাম এগুলোকে, খিস্তি চলে আসবে মুখে, কিছুই জানে না এরা, ফালতু টাকাগুলো মেরে দিয়েছে আমাদেরকে। আমাদের মতো ধরুন এই যারা নতুন মার্কেটে এসেছিল, সহজ সরল মানুষ যারা, আমি আমার কলিগ অনেকগুলো ছিল আমাদের স্টাফরা, এই সেম জিনিসটা 2008 সালের বাবলে হয়েছিল। অনেকেরই টাকা গেছে এইভাবে, এই শিখতে দু গেছি হাজার এই চার যে সাল কয়েকদিন থেকে দু আগে। হাজার আট সালের ওই বুল মুভটাতে সবাই এসে ঢুকেছিল, এসে সেম আমি সেম স্টাডি করেছি। তারপর মানে আমি একটা পুরো জেনারেশন একজনের মার্কেটকে নাম ভয় বলছি, দিয়ে চলে এই মেদিনীপুরে বাড়ি ভদ্রলোকের, হুম হুম। উনিও ওরকম ফেসবুকে পরিচয়, শিখতে গেলাম, শিখতে গিয়ে একটা অ্যাকাউন্ট খুলিয়ে দিল আপস্টক্সে, খুলে ওখানে আমি ট্রেড করতাম টুকটাক করে, আমার অ্যাকাউন্ট থেকে ও নিজে ট্রেড করতো না, আমার অ্যাকাউন্টে ট্রেড মারতো। আর আমি বুঝতে পারতাম না কে কোথায় ট্রেড করছে, আমার 3-4টা অ্যাকাউন্ট ছিল তখন। মানে দিয়ে আপনি ওই অ্যাকাউন্ট আপনার অ্যাকাউন্টকে ওনাকে অ্যাক্সেস দিয়ে রেখেছিলেন? অ্যাক্সেস দেওয়া বলতে কি, আমি তো মেনলি ট্রেন চালাই, এবার আমি আচ্ছা। সবসময় দেখতে পারতাম না, আমি তো মেনলি আমার পোস্টিং আসামে, এবার এখানে নেটওয়ার্কের ওহো ভীষণ হো হো। সমস্যা। এবার আমার একদিন সম্ভবত 1500 কোয়ান্টিটি আমার নিয়ে আছিল নিফটিতে, আমি বড় বড় কোয়ান্টিটিতে কাজ করতাম, দিয়ে 1500 আচ্ছা, কোয়ান্টিটিতে আমার আপনি কি 17,000 স্প্লিট করে কাজ করতেন, মানে কিছুটা দূরে 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 200 পয়েন্ট দূরে 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 যেমন লট সাজানো হয়, যেমন আমি না দেখালাম না একটা এক্সাম্পল। না 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 না, আমি অলওয়েজ ইন দা মানিতে আমি ট্রেড করি, অলওয়েজ, আমি কোনোদিন ওই আউট অফ দা মানি আমি কিনিনি, আমি যখনই ট্রেড করেছি আচ্ছা আচ্ছা। ইন দা মানিতে করেছি। ধরুন এখন আমি নিফটিতে মিনিমাম 300 টাকার প্রিমিয়ামে কাজ করি, মিনিমাম, তার নিচে আমি নামি হ্যাঁ, না। ইন্ট্রাডে যখনই করা হয় তখনই ইন দা মানি আর অ্যাট দা মানিতে করা হয়, এটা ফর শিওর। আউট অফ দা মানি মানে গন্ডগোল আছে, কিন্তু যখন আপনি আউট হোল্ডিং অফ এ দা ট্রেড মানিতে করবেন। ট্রেড করা মানে হচ্ছে আপনার ওই বিষ খাওয়া। আমি হ্যাঁ, ইভেন আমি অবশ্যই। নিফটিতে আমি 500 টাকার প্রিমিয়ামে কাজ করেছি, এই কয়েকদিন আগে করলাম 500-550 টাকার প্রিমিয়াম, বিভিন্ন এখন মানিতেও তো কাজ করি। প্রিমিয়াম প্রচুর হাই যাচ্ছে, আমাকেও করতে হচ্ছে 350-400 হ্যাঁ, প্রিমিয়ামে। আর তারপরে আমার ওই চলছিল প্রফিট, 19,000 টাকা সম্ভবত প্রফিট চলছিল। আমি ওনাকে, আমি ওটা সেল করতে পারছিলাম না, আমার নেটওয়ার্ক চলে গেছিল। আমি ওনাকে আচ্ছা ফোন আচ্ছা। করলাম, যেহেতু স্যার, আমি বললাম যে দাদাই বললাম ওনাকে যে দাদা এই ব্যাপার, আমি ট্রেনের মধ্যে রয়েছি, আমার নেটওয়ার্কে প্রচন্ড ইস্যু এখন, আমি টানেলের মধ্যে ঢুকে যাব, 2 ঘন্টা আমার নেট পাবে না, আপনি এক কাজ করুন আমার পজিশনটা আপনি করে দিন, ক্লোজ করে দিন। তারপরে বলে যে ঠিক আছে তুমি আইডি ফাইডি গুলো দিয়ে দাও, আমি দিয়ে দিয়েছি। এইবার আমি 2 ঘন্টা মতো কোনো যোগাযোগ নেই ওনার সঙ্গে, উনি কি করেছে আমার সেই প্রিমিয়ামটাকে উনি ওখানে সেল করেননি, না সেল করে ওটা কমে গেছে, যখন ওই 2,000-3,000 টাকাতে এসে সেল করেছে। তারপর আমি বললাম, বললো যে আরে বেচতে বেচতে লেট হয়ে গেছে, কমে গেছে, ঠিক আছে। তারপরে এবার অ্যাকাউন্ট ওই ওরকমই ছিল, আমার অন্য অন্য অ্যাকাউন্ট থাকতো, ওখানে আমি ট্রেড করতাম, ওখানেও টাকা স্যার, ছিল, ও আমার বেটা কি কথা করতো শুনুন আমার স্যার, আপনি অ্যাকাউন্টে ট্রেড প্রচুর মারতো। সহজ সরল সাদাসিধে মানুষ, মানে আপনার ধারণা নেই এই দুনিয়াটা। হে, হে ভগবানের প্লিজ। এবার শুনুন না কি করেছে, তারপরে আমার অ্যাকাউন্টেও ট্রেড করতো, আমি বুঝতে পারতাম না কে ট্রেড করছে, আমি দেখতামও না ওরকম। এইবার একদিন হচ্ছে সম্ভবত আমি রাজধানী নিয়ে যাচ্ছি সম্ভবত, হ্যাঁ, না, সকালবেলা আমাকে ফোন করেছে 11:30-12টার দিকে, বলছে 5,000 টাকা পাঠান তো। কি হলো 5,000 টাকা কেন? বলছে দেখুন আপনার ট্রেড চলছে 10,000 টাকা প্রফিট। আমি বললাম আমার ট্রেড চলছে? কোথায় ট্রেড চলছে? বলছে আপস্টক্সে। কে নিয়েছে ট্রেড? বলছে আমি। বললাম, আপনি ট্রেড নিয়েছেন? কখন নিয়েছেন? বলছে আমি নিয়েছি একটু আগে। আমি কি বললাম আমাকে বল। জানালেন না আপনি ট্রেড নিয়েছেন? এখন দেখি হ্যাঁ 10,000 চলছে। আমি বললাম বুক করুন। বলছে না, এটাকে আমি 20,000 নেবো, 20,000 নেবো, আপনি আমাকে 10,000 টাকা পাঠিয়ে দেবেন, ঠিক আছে? আমি বাহ, এ তো ভালো ব্যবসায়ের। তারপরে ওটাকে ও লাস্ট 10,000 টাকা 3,000 টাকা করেছে, করে বিকেলে আমার ডিউটি অফ হলো, আমাকে বলে তাহলে 1,500 টাকা দিন। আমি ঠিক আছে সহজ সরলভাবে ওকে 1,500 টাকা দিয়েছি। দেওয়ার পর আমি বললাম যে ঠিক আছে আপনি ট্রেড করবেন না, এটা তো ঠিক না। বলছে না না না, ট্রেড করবো না। এবার আমি তখনও পর্যন্ত আমার ওই পাসওয়ার্ড চেঞ্জ করিনি, ওইভাবে রাখা ছিল। ও কি করতো মাঝে মাঝে ট্রেড নিয়েছে, এর মধ্যে আমি প্রায় 20 দিন পরে চেক করে দেখি আমার অ্যাকাউন্টে 16,000 টাকা লস করিয়েছে, ট্রেড নিয়েছে বুঝতে পারিনি। তারপরে লাস্ট একদিন ওরকম ট্রেড করেছে, ট্রেড করে আমি দেখলাম যে লস চলছে আমার পজিশন, মনে হয় এমআরএফ নিয়েছিল। তারপর আমি বললাম যে আপনি ট্রেড কেন আজকে করলেন? এমআরএফ এ বলছে লস মানে কি, ক্যাশে তো নয় নিশ্চয়ই? না না, অপশনে। ওহো, তারপরে অপশন। ওখানে ওখানে 8,000 টাকা লস হলো। তারপর আমি বললাম যে আপনি ফার্দার যদি ট্রেড করেন আমি কিন্তু লিগাল অ্যাকশন নেবো আপনার এগেনস্টে। তারপর আর ট্রেড ফেড করতো না, দিয়ে ওনার সঙ্গে আর আমি কথাও বলি না, কোনোদিন আর ফোন টোনও করিনি, পুরোপুরি ব্লক করেছি ওনাকে। ওইভাবে গেল। তারপর আমাদের রানাঘাটে এক ভদ্রলোক
সে অ্যাকাউন্ট হ্যান্ডেলিং দিয়েছিলাম 2023 সালে, সে আমার মোটামুটি $1,50,000 সেখানে আমার গেছে। এই সব মিলিয়ে ওভারঅল টাকা পয়সা সব খতম করে ফেলেছিলাম। দিয়ে তারপর থেকে আমি শেখার চেষ্টা করেছি, দেখি একটু শেখার চেষ্টা করি। বিভিন্ন বইপত্র, এবার চাকরি বাকরি করে তো হয় না, তার মধ্যে আমি চেষ্টা করেছি হ্যাঁ, বইপত্র ওটাই পড়ে। হয়। ওই জন্যই আমার গোল হচ্ছিল যে আপনি চাকরি করেন, আপনি সবসময় মার্কেটে থাকতে পারবেন, কিন্তু আপনার একটা ভাইব্রেশনে মার্কেট থেকে আপনি একটা নির্দিষ্ট রেট অফ ইন্টারেস্টে পয়সা বার করতে পারবেন, ফর শিওর এটা পারবেন আপনি। এখনো আমি এই অপশন সেল করে আমার ভালো লেগেছে। অপশন সেল করে করে আমি টুকটুক করে সেল করি, করে ওখান থেকে অল্প অপশন বিস্তর সেলিং যা খুব হয় সুন্দর। আমি ডিরেকশনালি অল্প করি, নয়, নন ওটাই ডিরেকশনাল অ্যাকচুয়ালি করি না। পয়সা স্যার, আপনি বুঝতে পারছেন না। অপশন বাইং এর, অপশনের থিওরিটা অপশন বানানো বাইং হয় হয়েছে না, অপশন সেলিংই গরিবকে হয়। আরো গরিব বানানোর জন্য। হুম। তো আমি একটু বাইং ভুল করেছি, আমার যে টাকা ছিল, আমি যদি অপশন সেলিংটা তখনই শুরু করতাম, আমার ক্যাপিটাল কবে উঠে যেত সব টাকা। কারণ অপশন সেলিংটা আমি তো ডিরেকশনালি সেল করতাম, করি এখনো করি, আমি নন ডিরেকশনাল করি না। আমি বড় প্রিমিয়াম সেল করে দেই, ইন্দামানির ডিপ ইন্দামানির প্রিমিয়ামই সেল করি। এই কয়েকদিন আগে একটা ভালো প্রিমিয়াম সেল করে পেয়েছিলাম, ভালোই প্রফিট পেয়েছিলাম ওখানে। এভাবেই করছি টুকটাক, এখন দেখি ভগবানের কৃপাতে সব করতে পারি কিনা আপনাকে এখন। লাইন তো ঠিক আছে, এবার এখানেও সেমই অবস্থা, ফ্রডের কোনো শেষ নেই। মানে আমি যখন শিখতে শুরু করি এই লাইনে, এত লোকের কাছে শিখতে গিয়ে আমি শুধু, ওরা সব শেখায় কিন্তু ওদের কিছু কাজ করে না। ওদের ট্রেড করে প্রফিট তো হতে না হবে, না, ওদের সিস্টেম। আমি একটা কথা বলবো, আমাদের বেঙ্গলে যারা শেখাচ্ছে এরা নিজেরা ট্রেডই করতে পারে না। এরা নিজেরা ট্রেড নেই, এদের দম আছে ট্রেড নিয়ে? আমি তো এই কথা বলবো, এদের দমই নেই ট্রেড করার। ট্রেড করতে সত্যি অপশন ট্রেডিং করতে দমের দরকার আছে, ঠিক আছে? যেটা আমি আমার জানতে বন্ধুরা হবে, করেছি। আপনার জানা থাকলেই আপনি ট্রেড আরামসে নিয়ে পার ডে 10,000 মানে 30,000 টাকায় পার ডে 10,000 টাকা প্রফিট কনস্ট্যান্ট করছে, এরকম তো 100 একটা উদাহরণ আছে আমার কাছে। তো না জানতে আমাদের, হবে আবার। আমাদের এই বেঙ্গলে যেগুলো শেখাচ্ছে আমি বললাম তো, এই গতানুগতিক না যারা না না, শেখায় বেঙ্গলে আমার চেনা জানা বা কেউ নেই যে প্রপার এই সব কিছু। না আমি ইভেন বেঙ্গলে ইন্ডিয়াতেই ভালো একটা মানুষকে খুঁজে পেয়েছি কে? যে ঠিকঠাক লাইনে শেখাচ্ছে।